আমরা গতদিন বলেছিলাম যে এই সেটিংস থেকে শুরু করব, মনে আছে? সেটিংসের জেনারেল একটু বলেছিলাম, তারপরও বলছি। সাইট টাইটেল এটা আমাদের দিতে হবে, যেটা আমরা দিয়ে থাকি যখন আমরা ওয়ার্ডপ্রেস করেছি সেই সময়। আমরা যদি পরিবর্তন করতে চাই এইখান থেকে পরিবর্তন করতে পারবো। সাইট টাইটেল, ট্যাগ লাইন, এই জিনিসগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমরা এখানে আরেকটা জিনিস পরিবর্তন করতে পারবো, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস www যে অ্যাড করা, এটা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। এই জিনিসটা যদি আমরা সাধারণত প্রথম অবস্থায় থাকে না, প্রথম অবস্থায় থাকে না, পরবর্তীতে আমরা এটাকে এখান থেকে অ্যাড করতে পারবো। ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস আমরা এখানে দিলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল সেটাও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এবং বলেছিলাম মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার, যে কেউ এটা রেজিস্টার করতে পারে কিনা। আমরা অবশ্য এখন পর্যন্ত এটা অফ রাখছি, যে কেউ এটা আমার রেজিস্ট্রেশনের দরকার নেই, যদি এটা নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করছেন সেইটার উপরে। সাবস্ক্রাইবার রোল, যারা অ্যাড হবে তারা কি হিসাবে যুক্ত হবে? তারা কি অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার? সাধারণত যারা রেজিস্ট্রেশন করবে তারা কি, আপনার যে ওয়েবসাইট সেটা কি ধরনের, প্রথম কথা আপনি রেজিস্ট্রেশন রাখবেন কি রাখবেন না। যদি রাখেন তাদের ভ্যালু মানে রোলটা কি হবে সেটা এখানে আপনি ঠিক করবেন। টাইম জোন এটা একটা ফ্যাক্টর, আপনি পোস্ট করছেন টাইম জোন অন্য টাইম জোনে আছে, অবশ্যই এটা ঢাকা GMT 6+ এটা করে রাখলে আপনার টাইম জোনটা বর্তমান টাইম জোনে হবে। ডেট ফরম্যাট, আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টের টাইমটা কি ভাবে দেখাবে, ভিজিবল হবে। আগস্ট 23 একজনের পাসওয়ার্ড ইনকরেক্ট দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেসে বলছে পাসওয়ার্ড ঠিকই আছে, উনি হয়তো ভুল করছেন। আগস্ট 23, 2020, এই যে দেখেন যে ফরম্যাট গুলো দেখা যাচ্ছে কি হবে সেই জিনিসটা, কাস্টমস প্রিভিউটা এখান থেকে দেখাচ্ছে, আমি যে চেঞ্জ করলে প্রিভিউটা কি হবে সেটা এখানে দেখাবে। টাইম ফরম্যাট, আপনার হচ্ছে যে যে ডকুমেন্টেশন, কেউ একজন হোয়াটসঅ্যাপে লিখে দেন যে পাসওয়ার্ড ঠিক আছে, উনি যেন জয়েন করার চেষ্টা করেন। টাইম ফরম্যাট, এমটা ছোট হাতের হবে না বড় হাতের হবে, এম দিবেন কি দিবেন না, এর উপর একটা ডকুমেন্টেশন আছে। ডকুমেন্টেশন অন ডেট অ্যান্ড টাইম ফরম্যাটিং, আমরা নিউ ট্যাবে ওপেন করি, wordpress.org-তে ডেট অ্যান্ড টাইম ফরম্যাটের উপর খুব সুন্দর একটা অপশন আছে, আপনি কোথায় থেকে কি করবেন, কি ধরনের এক্সাম্পল ফরম্যাট হবে। ধরেন আপনি ডেট ডে দিবেন, দেন মান্থ দিবেন, মান্থ নাম্বার দিবেন, তারপর হচ্ছে যে ইয়ার দিবেন, ইয়ারের পর ইয়ারের পর আবার যেটা দিবেন আপনি হচ্ছে যে সেখানে আবার টাইম দিতে পারেন, কতটা টাইম। এই জিনিসগুলো আস্তে আস্তে কন্ট্রোল অনুযায়ী এখানে সব ডেট অফ মান্থ কি ফরম্যাট হবে, শর্ট ফরম্যাট, এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই কাজে লাগে যে আমি এই ফরম্যাটে নিয়ে যাব, এই ফরম্যাটে যদি নিয়ে যেতে চান এই কোডটা কপি করে আপনাকে নিতে হবে এবং কপিটা এখানে পার্ট বাই পার্ট এখানে বসাতে হবে। এর অংশের জন্য একটা ডেট ফরম্যাট এবং টাইম ফরম্যাটের জন্য একটা, এই দুটো জিনিস এখানে বসাতে হবে। উইক স্টার্ট অন, আপনার সপ্তাহ কবে থেকে শুরু হয় সেটা, এটা নট ম্যান্ডেটরি, আপনি আমাদের দেশের জন্য এটা ম্যান্ডেটরি না, আপনি যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যা কিছু করবেন করার পর আপনি সেভ দিবেন। সেভ যদি আপনি এখানে www3w অ্যাড করা থাকে, যদি অ্যাড করে সেভ দেন এটা আপনাকে লগ আউট হয়ে যাবে, লগ আউট হয়ে তারপর লগ ইন হবে। আমরা গতদিন লাস্ট এইটাতেই করেছিলাম যে www যদি না থাকে সেখানে যদি দেওয়া হয়, দেওয়ার পর যখন সেভ দিব এটা লগ আউট হয়ে যাবে, দেন নতুন ভাবে এটাকে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, একটা ডোমেইন যখন সাথে সাথে কেনা হয়, কেনার মোটামুটি 1 ঘন্টার মধ্যে এটা রেডি হয়, 1 ঘন্টা পর রেডি হয় এবং হোস্টিং এ আপনার ঘন্টা 3 অথবা কোনো কোনো সময় 6 ঘন্টাও লাগে এসএসএলটা অ্যাক্টিভ হতে। এসএসএলটা অ্যাক্টিভ হতে মোটামুটি আপনি ধরা যায় যে 6 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। এসএসএলটা অ্যাক্টিভ হয়েছে কি হয়নি সেটা টের পাওয়া যায় এই এইচটিটিপি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচটিটিপিএস, তো এখান থেকেও এটা অটোমেটিকলি হয়ে যায়। আবার আরেকটা অপশন আছে যে আমরা প্লাগইনস অ্যাড করতে পারি, সেটা আমরা প্লাগইনের সময় দেখব। তো এই কথাটা একটু মাথায় রাখবেন যে এসটা অ্যাড হয়েছে কি হয়নি, আপনি যদি করতে চান তা কি করতে হবে আমরা সেটা আস্তে আস্তে দেখবো, অসুবিধা নেই। প্লাগইনসে যখন যাব আমি তখন আবার দেখাবো ইনশাআল্লাহ। নেক্সট পয়েন্ট আসেন জেনারেলের পর রাইটিং, এখানে অনেকগুলো কয়েকটা ফরম্যাট আছে, তার মধ্যে আমরা তারপর জেনারেলের পর রাইটিং এ যাচ্ছি। রাইটিং এর ব্যাপারটা দেখেন যে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ডিফল্ট পোস্ট, যে আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে মনে নেই, আপনাদের মনে আছে যে
ফাইল থেকে যখন নিউ থেকে যখন আপনি পোস্ট সিলেক্ট করেন, পোস্ট সিলেক্ট করার পর টাইটেল দিলেন, তারপর হচ্ছে ইমেজ দিলেন এবং লাস্টে কন্টেন্ট দিলেন, তারপর একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে ভুলে গিয়েছেন, তাহলে আপনি ডিফল্ট একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে থাকবে। যেমন এটা আনক্যাটাগরাইজড একটা শব্দ এখানে আছে, এটা হতে পারে। অথবা আপনি ধরেন খেলাধুলা, আপনি যদি পোস্ট সিলেক্ট করতে ভুলে যান, এটা সবসময় খেলাধুলা হিসাবে নিয়ে নিবে। এই ব্যাপারগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে আপনি দিতে পারবেন, কিন্তু তার জন্য আপনি ক্যাটাগরি তৈরি করে আসতে হবে। ক্যাটাগরি তৈরি করা হয় কোথা থেকে? পোস্ট থেকে ক্যাটাগরি। যেমন আমি বলেছিলাম যে কথাগুলো বারবার ঘুরে ঘুরে আসবে, একই কথা বারবার ঘুরে ঘুরে আসবে, আপনাকে জাস্ট মেমোরাইজ করতে হবে। নেক্সট আসেন ডিফল্ট পোস্ট ফরম্যাট। আপনি যে পোস্টটা করা হয় আমাদের, তার পোস্ট ফরম্যাটটা কি হবে? স্ট্যান্ডার্ড, এসআই, চ্যাট, গ্যালারি, লিংক, ইমেজ, পোস্ট, স্ট্যাটাস, ভিডিও, অডিও। আপনি কি ধরনের পোস্ট করতে চান সেটার উপর নির্ভর করবে। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড যদি করি, স্ট্যান্ডার্ডের মধ্যে সবগুলো কাজই করতে পারি, কিন্তু আলাদা করে যদি ভিডিও দেই, শুধু ভিডিও পোস্ট, এটা নির্ভর করে আপনি কি ধরনের পোস্ট করবেন, সেই অনুপাতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে টেস্ট করতে হবে। একটা পোস্ট আপনি করলেন যে চ্যাট হয়ে কি করে পোস্ট হয়, একটা ভিডিও কি করে পোস্ট হয়, অডিও কি করে পোস্ট হয়। গতদিন হোস্টিং একটু সমস্যা হচ্ছিল, যার ফলে ইমেজ অ্যাডটা হচ্ছিল না। পরবর্তী এটার সিকিউরিটি আপডেট, ওয়ার্ডপ্রেস 5.5 আসার পরে এর কিছু আপডেট এসেছে, যার ফলে এটার জন্য আমরা মোটামুটি 24 ঘন্টা একটু সমস্যাই হয়েছে, অনেকেরই সমস্যা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট এখন প্রবলেমটা ইনশাল্লাহ সবার সলভ হয়ে গেছে। নেক্সট পয়েন্ট আসে ডিফল্ট এডিটর ফর অল ইউজার, ক্লাসিক এডিটর। আমরা একটা প্লাগইনস অ্যাড করেছি, প্লাগইনসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ক্লাসিক এডিটর আমরা করেছি। যেমন আমরা যদি আবার একটু ইনস্টল, এই যে ক্লাসিক এডিটর, এটা যদি না থাকতো তাহলে আমরা দেখেছি দেখতে কিরকম লাগে। এবং ক্লাসিক এটা ওল্ড ভার্সন এবং অনেক কিছু অনেকেরই অনেক ইজি হয়, সোজা হয়, দেখতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য অনেকেই ক্লাসিক এটা ইউজ করেন। আবার অনেকে নতুন যে ফরম্যাট সেটাতে সে ইউজ করতে পারে না, কোনো সমস্যা নেই। আমরা রাইটিং এ চলে যাই। তো সেটা কি ক্লাসিক এডিটর হবে নাকি ব্লক এডিটর হবে? এই অপশনটা অ্যালাউ ইউজার টু সুইচ এডিশন। ইউজারের কাছে কি সুইচ করার এডিশন থাকবে, যে দুটার মধ্যে কোনটা সে নিবে? ইউজারকে কি আপনি মানে সুইচ এডিটরকে কি আপনি সুইচ করার জন্য অ্যালাউ করবেন কিনা, ইয়েস অর নো? এখানে নো করা আছে, এটা আপনার উপর। আপনি যদি ইয়েস করে দিতে চান তাহলে সে দুটার মধ্যে যে কোনো একটা সুইচ করে নিতে পারে। অপশনটা বুঝতে আশা করি সমস্যা হচ্ছে না। পোস্ট ভায়া ইমেল, যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখুন, আমি পরবর্তীতে আজকে বেশি সময় নিব না, আমার টার্গেট আছে 12টা 10 পর্যন্ত ইনশাল্লাহ যাওয়ার, বেশি সময় না যাওয়ার। আচ্ছা, পোস্ট ভায়া ইমেল আর অ্যাটেন্ডেন্সটা চালু করে দিন, অ্যাটেন্ডেন্স সবাই দিবেন। এবং আজকে অনিবার্য কারণবশত আজকের এক্সামটা হবে না, আমি ক্লাসরুমে আপডেট দিয়ে দিয়েছি, এটা আগামীকাল সেম টাইমে ইনশাল্লাহ হবে। তো পোস্ট ভাই ইমেল, আপনি ইমেলের মাধ্যমে এটা পোস্ট করতে পারেন। অবশ্যই সেই ইমেলের নাম্বার দিতে হবে, লগইন নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আপনি অনলাইন থেকে পোস্ট করবেন, এখানে পোস্ট হয়ে যাবে এবং ডিফল্ট মেইল পোস্ট কোনটাতে যাবে সেটা চেয়ে যাবে। আমরা সাধারণত এই ধরনের পোস্ট করে থাকি না আমাদেরকে, কারণ পোস্টটা আমাদেরকে নিয়ে সাজাতে হয়, ছবি রেডি করে দিতে হয়, তারপর হচ্ছে যে আমরা একটা শিডিউল পোস্ট করতে পারি, আবার সেটাকে আবার সেভ করে রাখতে পারি। বাট এই অপশন আছে, পোস্ট ভায়া ইমেল অপশন আছে, আমি আপনাদেরকে দেখানোর মানে এটা জানানোর চেষ্টা করলাম। দেন আসেন রিডিং। রিডিংটা কি? এই ইয়োর হোম পেজ ডিসপ্লে, আমরা একটা শব্দ দেখেছিলাম যে ইয়োর লেটেস্ট পোস্ট, আমার যে সর্বশেষ পোস্টটা থাকবে সেই পোস্টটা সবসময় দেখাবে। এই মুহূর্তে যেমন আমাদের এখানে আমরা নিউ ট্যাব ওপেন করে দেখি, যে দেখাচ্ছে সর্বশেষ যে পোস্টটা, সেই পোস্টটা এখানে দেখাচ্ছে, সেই অপশনগুলো এখানে দেখাবে। সর্বশেষ যে পোস্ট থাকবে সেই পোস্ট আপনাকে দেখাবে। ওকে ফাইন। তার বদলে দেওয়া আছে স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজ জিনিসটা কি? যে আপনি স্ট্যাটিক পেজ হচ্ছে যে আপনি নির্দিষ্ট করে একটা পেজ দিবেন, শুধু সেই পেজটাই হোম পেজ হিসেবে দেখাবে। আপনি যে কয়টা পেজ থাকবে সেই পেজ হিসেবে আপনি দেখাতে পারবেন। অথবা আপনি এখান থেকে যে পোস্ট, নর্মাল একটা সিঙ্গেল পোস্ট থাকবে সেই পোস্টটা আপনি দেখাতে পারবেন। আচ্ছা, ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট, আপনি এখানে যদি সিঙ্গেল পোস্ট মানে লেটেস্ট সর্বশেষ পোস্ট দেখাতে চান, সেখানে আপনি সর্বশেষ কয়টা পোস্ট দেখাতে পারবেন। একটা হতে পারে যে 4টা 5টা 3টা 6টা, ধরেন 10টা পোস্ট দেখাবেন, তাহলে অনেক বড় হোম পেজটা কিন্তু অনেক বড় লম্বা হয়ে যাবে। এখানে প্রত্যেকটা এখানে 10টা পেজ থাকে, পোস্ট থাকে,
তাহলে কিন্তু অনেক বড় লম্বা হয়ে যাবে। এই জিনিসটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যে আমি শুধুমাত্র একটা দেখাবো। ব্লগে পোস্ট পেজেস শো অ্যাট মোস্ট একটা, সিঙ্ক্রোনাইজ ফিড অ্যাট দ্য শো মোস্ট রিসেন্ট। আপনি এখানে একটা দেখাবেন ফুল। আপনি যখন এটাকে আপনার কাছে মেইল যাবে তখন আপনি এটা ফুল টেক্সট আপনাকে দেখাবে অথবা সামারি হিসেবে দেখা দেবে। সিন্ডিকেশন ফিডস, মানে ফিড বার্নার যখন ব্যবহার করা হয়, গুগলে একটা সার্ভিস আছে ফিড বার্নার। ফিড বার্নার অপশনটা থাকলে, যে আমি এটা কন্ট্রোল ফিড ফিড বার্নার, এটা ইমেল সাবস্ক্রিপশনের মতো একটা অপশন। এইটা যদি এনাবল করা থাকে তাহলে মজার ব্যাপারটা হচ্ছে আপনি সারাদিনে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে না। আপনাকে এই সারাদিনে ওয়েবসাইট ভিজিট করতে হবে না। আপনাকে কি করবেন, আপনি সারাদিন পর একটা মেইল আসবে, সেই মেইলের সামারি যতগুলো পোস্ট করেছেন সবগুলো সামারি আপনার মেইলে চলে আসবে। সেখান থেকে আপনি লিংক অটোমেটিকলি ক্লিক করবেন, যার ফলে আপনি যেতে পারবেন, আপনার গ্রাহক আপনার ওয়েবসাইটে চলে আসতে পারবে। এটা ফিড বার্নারের টাইপের এবং অনেক ধরনের সাবস্ক্রিপশনের যে ইমেল গুলো আছে, যে সার্ভিস নিয়ে থাকে, সেই সার্ভিসের অংশ এটা। তো ওকে, আমি এটা আচ্ছা, মজার আরেকটা ব্যাপার, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমরা যা কিছু ওয়েবসাইট করি কার জন্য, আমাদের ওয়েবসাইটটা যেন আমাদের ইয়েতে থাকে। ধরুন আপনি একটা নিউ মার্কেটে দোকান দিয়েছেন, সেই দোকানের মধ্যে আপনার দোকানের নামটা নেই, আপনি অবৈধভাবে দোকানটা দিয়েছি, তাহলে তো সেটা মার্কেটের অংশ না। আপনাকে নিয়ম অনুযায়ী করতে হবে। আপনি ওয়েবসাইট বানিয়েছেন, ওয়েবসাইট বানিয়ে আপনি বলছেন কি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এই প্রত্যেকটা সাইডে ইন্ডেক্স করা হয়, গুগলের কাছে তথ্য থাকে কতগুলো এই সাইটগুলো আছে, তথ্য ওয়েবসাইটে জমা আছে গুগলের কাছে, ওই তথ্য সংশ্লিষ্ট মানে ওয়েবসাইট সংশ্লিষ্ট তথ্য। তাহলে এইটা যদি আপনি অফ করে দেন, আপনি বলছেন যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ, সার্চ ইঞ্জিনকে বলছেন তুমি আমার ওয়েবসাইটে এসো না, আমাকে এটা দেখতে এসো না। এটা তখনই করা হয় যখন একজন ওয়েবসাইট থিম ডেভেলপার বা থিম সে করে কি, নিজে যখন ওয়েবসাইট তৈরি করে সেই সময় এটা করে রাখে। বাট একটা ওয়েবসাইট 1 বছর ধরে হয়ে যাচ্ছে, রেগুলার মনে করেন 10টা করে পোস্ট হয়, মাসে 300টা পোস্ট, বছরে 3500-এর উপরে পোস্ট, বাট এই অপশনটা দেওয়া আছে, গুগলের কাছে তার কোনো ভ্যালুই নাই। কারণ গুগলকে আপনি মানা করে দিয়েছেন যেন আসতে না পারে। অতএব এই জিনিসটা খেয়াল করবেন, এটা যেন টিক চিহ্ন দেওয়া না থাকে। দেওয়া থাকলে একজনের একটা সাইট নষ্ট করার জন্য একটা ক্লিকই যথেষ্ট। এটা একটু মাথায় রাখবেন, একটা ক্লিকই যথেষ্ট। দেন 3500 পোস্ট হয়ে গেছে, গুগলের কাছে কোনো ইন্ডেক্স নাই, ওই সাইট দিয়ে আপনি কি করবেন বলেন? 1 বছর হয়ে গেল, আপনি তো আছেন যে আপনি আছি যে আমরা দুইজনে এই সাইটটা কি সুন্দর করে কাজ করতে পারবো, কিন্তু আসলে এইটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। ডিসকাশন, ডিসকাশনে অনেকগুলো অপশন আছে, আমরা ছোট ছোট করে বলার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে থাকবেন। প্রথম পয়েন্টটা কি, একটু বড় করে নিই। attempt to notify any blog link to from the post। এটা ডিফল্ট পোস্ট সেটিং এ সবকিছু লিংক দেওয়া হবে। অ্যালাউ লিংক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস, পিং ব্যাক এবং ট্র্যাক ব্যাক অন দ্য নিউ পোস্ট। আপনি অ্যালাউ লিংক নোটিফিকেশন আসবে আপনার কাছে। অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট, মানুষকে সাবমিট কমেন্ট করার আপনি অপশন দিচ্ছেন। আপনি এটা ইচ্ছা করলে অফ করে দিতে পারেন যে না, আমার পোস্টে কোনো প্রকার কমেন্ট হবে না, তাহলে এখান থেকে অফ করে দিতে হবে আপনাকে। আদার কমেন্টস, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, এটা একটা অপশন যে কেউ যদি কমেন্ট করতে আসে তার নাম এবং ইমেল দিতে হবে, তাছাড়া তার কমেন্ট নিব না। আবার আরো অপশন আছে, ইউজার মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগ ইন টু কমেন্ট। আপনি যে কারো কমেন্ট নেবেন না, আপনাকে বলতে হচ্ছেন যে আমি কমেন্ট করতে গেলে আমার ওয়েবসাইটটাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আমি কমেন্ট করতে পারবো। আপনারা বিভিন্ন জায়গায় অনেক সময় কমেন্ট করতে যান, এই অপশনগুলো দেখেন, সেই অপশনগুলো এখান থেকে তৈরি হয়। অটোমেটিকলি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 দিন হতে পারে, 10 দিন। একটা পোস্ট ধরেন যে 1 মাস হয়ে গেছে, আমরা কি বলি, পুরাতন ফেসবুকে আমরা দেখি না আমাদের পুরাতন ছবিগুলো অনেকে মনে করেন নিচে যে কমেন্ট করে, কমেন্ট করে সেটাকে আবার মনে করেন পূর্ণ জাগ্রত শুরু করে, সবাই বলে যে এই কি হলো। আমার নিজের ক্ষেত্রে অনেক সময় হয়, আমার আগের দাড়ি যেগুলো ছবি ছিল না, সবাই বলে যে আপনি কি দাড়ি কেটে ফেলে দিলেন নাকি। এইটা আমরা খেয়াল করি না যে ডেটটা কবে ছিল। এরকম যদি বিব্রতকর অবস্থা আপনি না পড়েন, তাহলে এই জিনিসটা কি করবেন, আপনি অটোমেটিকলি ক্লোজ। পোস্টের বয়স যখনই 14 দিন হয়ে যাবে, আপনি আর ওখানে কেউ, কমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি পোস্টটাকে জীবিত রাখতে চান, যে বিভিন্ন জন যখনই আসুক 1 বছর 2 বছর পরেও যেন পোস্ট করে, পোস্টে সে কমেন্ট করে, তাহলে আপনি সেই অনুযায়ী ডেট দিবেন, আর না হলে এটা আনচেক করে রাখবেন। আচ্ছা, শো কমেন্টস কুকিজ অপটেইন চেকবক্স অ্যালাউ কমেন্ট অ্যান্ড অথর
কুকিজ টু বি সেট, এটা কুকিজের যে অপশনটা সেটার জন্য কুকিজের অ্যাকসেপ্ট করতে হবে সেটা। এনাবল আপনার কমেন্ট 5 লেভেল ডিপ, মানে কমেন্টের ব্যাপারটা কত লেভেলের হবে, যেমন হচ্ছে যে থ্রেড ভুল এটা 10 পর্যন্ত আছে, মানে এমন একটা রাফ ওয়ার্ড ইউজ করলেন, একটা রাফ মন্তব্য ইউজ করলেন, শব্দ ইউজ করলেন, অ্যাবিউজ ওয়ার্ড ইউজ করলেন, যে এটা আপনি মনে করেন যে পোস্ট হয়ে গেল, পাবলিশ হয়ে গেল, তাহলে এটা সমস্যা। এটা 10 পর্যন্ত দিয়ে দিলে একবার হাই অ্যানাবল থ্রেড হয়ে গেল, যাতে মানে বিপদ কোনো শব্দ যেন ব্যবহার করলে সেটাকে আটকায় দিবে। ব্রেক কমেন্ট টু দ্য পেজ 50 টপ লেভেল কমেন্ট, মানে প্রথম 50টা দেখাবে, তারপর একটা নেক্সট পেজ যাবে। আপনি এটাকে 5টা করতে পারেন, 10টা করতে পারেন, যে 10টা 10টা করে সবাইকে পড়তে বলছেন। তাছাড়া 50টা অনেক বড় লম্বা একটা পাতা হয়ে যাবে। একটা পেজ পোস্ট তো আছেই, তার নিচে আবার 50টা কমেন্ট, তার লোকজনকে খুঁজে বের করতেও ব্যাপার অনেক লম্বা হয়ে যাবে। আবার অনেকে এটা মনে করে যে 10টা 10টা করে কমেন্ট আমি সবাইকে দেখাবো। ডিসপ্লে পেজ ডিসপ্লেতে বাই ডিফল্ট মানে লাস্ট দেখাবে না ফার্স্ট দেখাবে, লাস্ট পোস্টে তার ইয়েতে দেখাবে, কমেন্টে দেখাবে, নাকি যেটা হচ্ছে যে ফার্স্ট সেটা দেখাবে। কমেন্ট শুড বি ডিসপ্লে উইথ দ্য ওল্ডার, সরি আগেটা ছিল পেজ, মানে পেজটা লাস্ট দেখাবে না ফার্স্ট দেখাবে, আর পরেরটা হচ্ছে যে ওল্ডার না নিউয়ার, মানে কমেন্ট যে অপশনটা সেটা নিচের অপশনে। ইমেল এভরিওয়ার এনিওয়ান পোস্ট কমেন্ট, যে কেউ যদি কমেন্ট করে আপনার কাছে মেইল যাবে। তারপর একটা কমেন্ট করলে সেটা হেল্ড ফর মডারেশন, আপনি মডারেশন হবে কিনা সেই মডারেশনে যে আটকায় আছে, যে একজন কেউ একজন পোস্ট করেছে, সেটাও আপনার কাছে মেইল যাবে। এই জিনিসগুলো মানে আপনি যদি মেইল অ্যানাবল করে নেন তাহলে মেইল যাবে, যদি অ্যানাবল না করেন আপনি মেইল যাবে না। আশা করছি বুঝতে পারছেন। তারপরও আপনি নিজে 2বার 3বার করে পড়বেন, পড়ে যখন এটা ইমপ্লিমেন্ট করবেন, যেমন ইমপ্লিমেন্ট করার বুদ্ধি হচ্ছে যে আপনি যেগুলোতে অন বাই ডিফল্ট দেওয়া আছে, তারপরও যদি আবার এই যে ইউজার মাস্ট রেজিস্টার কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি এক ব্রাউজারে ওপেন করে আছেন, ধরেন ফায়ারফক্সে, গুগল ক্রোমে, যে আপনি নিজেই কমেন্ট করার চেষ্টা করবেন, নিজেরটা নিজেই, কতক্ষণে আর অন্য কাউকে আহ্বান করি। এই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে প্র্যাকটিসটা নিজের মতো করে হবে। তারপর আসেন বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার, মানে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, মানে আসলো আর কমেন্ট হয়ে গেল এমন কোনো কথা নেই। ম্যানুয়ালি এটা অ্যাপ্রুভ, যে কমেন্টই হোক ম্যানুয়ালি এটা অ্যাপ্রুভ হবে। কমেন্ট অথার মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি, মানে আপনি যদি অথার মানে এর আগের অ্যাপ্রুভ হতে হবে, তাছাড়া এই কাজগুলো হবে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে কমেন্ট মডারেশন। এইবার আসেন, এখানে মডারেশন ব্যাপারটা হচ্ছে যে কিছু শব্দ আপনি দিয়ে দিতে পারেন, সেই মডারেশনের মাধ্যমে আপনি আইপি অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, যে যাদের আইপি অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস এই ধরনের কন্টেন্ট থাকবে, এই ধরনের ইয়ে থাকবে, যেমন কিছু 10 মিনিটস, ধরেন যে 10 মিনিটস ইমেল, অনেকে 10 মিনিটস ইমেল ব্যবহার করে, এরকম টাইপের বিভিন্ন অনেক ধরনের 10 মিনিটস মেল আছে যেগুলো টেম্পোরারি মেল। এই মেলগুলোর এক্সটেনশন যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে কেউ ওই মেইল দিয়ে লগ ইন করে আপনি কোনো কমেন্ট করতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে কমেন্ট মডারেশন। ডিসঅ্যালাউ কমেন্ট কি, আপনি ওই যেগুলা ধরেন যে ওয়ার্ড প্রেস অথবা প্রেস এই জন্য শব্দগুলো ব্যবহার করে এগুলোকে একবার ডিসঅ্যালাউ, কোনোভাবেই কোনো কিছু হবে না। অ্যাভাটারটা হচ্ছে যে অ্যাভাটার ডিসপ্লে শো ডিসপ্লে, আপনি এখানে যে ছবিটা, সেই ছবিটা কি দেখাবে, সেটা কোন অংশ দেখাবেন, এখানে ম্যাক্সিমাম রেটিং, সুইটেবল ফর অল অডিয়েন্স। তারপর ডিফল্ট অ্যাভাটারের পর আপনি ইচ্ছে করলে এখানে চেঞ্জ করতে পারেন, অনেক কিছু চেঞ্জ করে সেই অনুপাতে ডিফল্ট আপনার যে আইকন, সেই আইকনটা আপনি এখানে দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আসেন আইকনের সাথে সাথে নেক্সট পয়েন্ট অফ, আপনি প্রতিবারই চেঞ্জ করতে পারবেন। যিনি প্রশ্ন করেছেন একটা ইমেল মডারেশন করে দেখান স্যার। আচ্ছা, আমি তো ওয়ে বললাম, আপনি শুরু করেন, নিজেদেরকে শুরু করতে হবে, শুরু করেন, একজন বললাম তো, একজন আরেকজনকে করেন, তাহলেই হয়ে যাবে, অসুবিধা নেই। একবার চেঞ্জ করলে অবশ্যই চেঞ্জ করা যায়, বারবার চেঞ্জ করতে হবে, কোনো সমস্যা নেই। আমরা ডিসকাস দিচ্ছি। এবার মিডিয়াটা থাম্বাল সাইজটা কতটুকু হবে, আপনি একটা পোস্ট করছেন, পোস্ট করার পর থাম্বাল যে সাইজটা, সেই সাইজটা কতটুকু হবে, কতটুকু হবে, ওয়াইড কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা আমরা থাম্বালের সাইজ, মিডিয়াম সাইজ কতটুকু হবে,
লার্জ সাইজ একটা ইনসার্টে গেলে যখন ইমেজ অ্যাড করা হয় তখন যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো হচ্ছে এটা যে আপনি কতটুকু করবেন। অর্গানাইজ মাই আপলোডেড ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার, এটা অর্গানাইজ করা যায় মানে ইয়ার এবং মান্থ বেস। আমরা একটা আমি একটা দেখাই, আমি যে ওয়েবসাইটের উদাহরণটা দেখাই সেটা আবার একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কারণ এখানে এই এই যে ডক্টর সৈকত এখানে তো কোনো নেই, পোস্ট ওইভাবে নেই। হাজিরা খাতাটা চালু রাখবেন। দেখেন মিডিয়াতে যদি আমরা যাই, মিডিয়ার লাইব্রেরিতে যদি যাই, সেখানে যে আমরা দেখতে পারবো এইখানে অল মিডিয়া আইটেম তার অনুযায়ী আছে। ডেট, এই দেখেন ডেট এবং যে আমরা যদি ধরেন যে কথার কথা আগস্ট 2019 সাল, এটা 20 সাল, আগস্ট 19 সালে কি ধরনের পোস্ট উনি অ্যাডমিট মানে এখানে পোস্ট করেছিলেন সেই জিনিসগুলো এখানে দেখা যাবে। এই ধরনের পোস্টগুলো ছিল তার, যার ফলে 2019 সালের একদম ডেট অনুযায়ী আমরা ধরেন যে ডিসেম্বর 18 সাল কি ছিল। যদি পোস্ট ডিলিট না করে থাকেন মানে ইমেজ ডিলিট না করে থাকেন অবশ্যই এখানে আসবে বিভিন্ন তার শুরুর দিককার ছবিগুলো এরকম ছিল। তো এই কথাটাই এখানে বলা আছে যে অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার অনুযায়ী করবে অটোমেটিকলি। এখানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে এই জিনিসগুলো হবে। হ্যাঁ, ওকে। নেক্সট পয়েন্ট মজার ব্যাপার আছে, এটা হচ্ছে যে পারমালিঙ্কসটা হচ্ছে যে খুব আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। পারমালিঙ্কস দেখেন আপনি সামনে যা দেখছেন সেটা হচ্ছে যে প্লেনের ব্যাপারটা দেখেন, কমন সেটিংস আছে। আপনারা একটু বড় করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে নেমের পর অটোমেটিক জেনারেট হচ্ছে, এটা হচ্ছে যে প্লেন। তারপরে ডেট অ্যান্ড নেমে দেখেন এর তারিখ দেখাচ্ছে, তারপর পোস্ট নেম, মান্থ এবং নেম, এখানে মাস দেখাবে, তারপর পোস্ট নেম, নিউমেরিক নাম্বার। আমরা এখানে পোস্ট নেম করতে পারি যে আমার ওয়েবসাইটের পারমালিঙ্কটা আমরা পোস্ট নেম হবে, সেভ চেঞ্জ। দেখেন এটা পোস্ট নেম হয়েছে। আমরা পোস্টে যাই, অল পোস্ট, আমাদের এইটা ছিল ভিউ, এই দেখেন এটা হচ্ছে যে পারমালিঙ্কটা হয়েছে কি, পারমালিঙ্ক তাহলে কোথা থেকে চেঞ্জ করতে হয়, সেটিংস থেকে, যে এখানে পোস্ট নেম হয়েছে। আমরা এনাদের পারমালিঙ্কটা একটু দেখি, সেটিংস থেকে পারমালিঙ্ক, এখানেও পোস্ট নেম দেওয়া আছে। যেহেতু এটা বাংলা সাইট সেই জন্য আমি এটা পোস্ট নেম বাংলা, আবার নিউমেরিকও করা যায়। হ্যাঁ, তো আমরা এইভাবে সেটিংসে যে পারমালিঙ্ক এগুলো আমরা দেখতে পারি এবং পারমালিঙ্ক আমরা করতে পারি। যে পারমালিঙ্ক এটা একটু বুঝে বুঝে করতে হবে, যে আপনি যদি একটা মান্থ এবং ডেট সহ দেখান, ক্লায়েন্ট অনেক সময় খারাপ মনে করে যে ডেট মান্থ সব দেখা যাচ্ছে। আমাদের বাই ডিফল্ট দেখবেন আমাদের আছে হচ্ছে ডেট অ্যান্ড নেম। ডেট অ্যান্ড নেম আছে, তাহলে আপনার সুবিধা হবে। আশা করছি যে অসুবিধা হবে না। এই হচ্ছে অবস্থা। তাহলে এই পারমালিঙ্ক অবশ্যই এবং প্রত্যেকেরই পারমালিঙ্ক আলাদা আলাদা হয়ে আছে, বুঝতে পারছি। এখানে দেখেন যে পোস্ট নেম আছে, ক্যাটাগরি অনেক কিছু আছে। তো আপনি কি দিবেন সেটার উপর নির্ভর করে। সাধারণত ইংরেজি সাইটগুলোতে পোস্ট নেম হলে ভালো হয়, কারণ পারমালিঙ্কে ইংলিশ যে পারমালিঙ্কে যে নামটা থাকবে সেই নামটার জন্য আপনার সুবিধা হবে। এই যে অংশটা আপনি করবেন সার্চের জন্য, আপনি যে পোস্ট দেখেন, আমরা আমাদের যে পারমালিঙ্ক এটা আমরা দিলাম, পোস্ট নেম কি হবে, ভিউ। দেখেন আমাদের এটা ধরেছে। তো আশা করি হ্যাঁ এসইওটা ভালো হয়। কেরামতারা যিনি বলছেন পোস্ট নেম দিলে এসইওটা ভালো হয়, বাট এই পোস্ট নেমটাও আবার চেঞ্জ করা যায়। যেমন এডিট পোস্ট, এইখান থেকে আপনি এই পোস্ট নেম এডিট, যখন একটা পোস্ট করবেন তখন এই যে প্রত্যেকে আমরা দেখেছি যখন একটা পোস্ট আপনি এই দেখেন পারমালিঙ্ক, এখানেও আপনি চেঞ্জ করতে পারেন যদি পুরোটা এখানে চেঞ্জ করতে চান। এখানকার পারমালিঙ্কও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ছোট্ট ছোট্ট ভাবে অনেক কিছু করা যায় ছোট ভাবে, বাট আপনাকে খেয়াল রাখতে হবে কি করছেন। আপনি একটা সাইট ফট করে কাস্টমারকে ছেড়ে দিলেন তা হবে না, আপনাকে দেখে শুনে দিয়ে তারপর ছাড়তে হবে। আমি আরেকটা
আরেকটা সাইডে চলে যাই, সেই সাইডের ওনারা কি করছেন দেখি। আমার কিছু ক্লায়েন্ট তাদের রেগুলার কিছু মেনটেন করতে হয়, তাদের লগইন আমাকে দিয়েই রাখে। আচ্ছা, সেটিংসের ব্ল্যাক এডিটর এবং ক্লাসিক এডিটরটা বোঝেননি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার বলা হবে, বলছি। দেখি আমরা পারমালিঙ্কে যাই, ইনি কি দিয়ে রেখেছেন আমরা দেখি। একই পোস্ট নেম যেটা করে দিয়েছে উনি সেটাই রেখেছেন। অনেক সময় অনেক ক্লায়েন্ট করে কি, তাদেরকে ডিজাইন করে দিই কিংবা কোনো কিছু যাই হোক ভাঙাচোরা যেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি, ওনারা আবার করেন নিজেরা মনে করেন যে এটাকে অনেক সময় চেঞ্জ করেন, এমন চেঞ্জ করেন পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। ওকে, একটা পয়েন্ট প্রশ্ন এসেছে যে সেই প্রশ্নটাকে আবার আমি রিপিট করছি। আমাকে বলা হয়েছে এই ক্লাসিক এডিটর এবং ব্লক এডিটর এই দুটার মানে কি। আমরা কাজ করি, অ্যালাউ ইউজার টু সুইচ এডিটর, আমরা ইয়েস দিয়ে দিই, কি পরিবর্তন হয় আমরা একটু দেখতে পারবো। নিউ থেকে পোস্ট, দেখেন এডিটর তো করবে, আমি তো অ্যাডমিন অবস্থায় আছি। এখানে একটা কথা আছে যে আমি সহজে ইয়ে করতে পারছি না, বাট আপনি একটা ভিউ দেখলেন, এই ভিউটা এখন আমরা এটা এই ট্যাবে থাক, আমরা আরেকটা ট্যাব ইউজ করি এবং ক্লাসিক এডিটরকে আমরা রিমুভ করে দেব। যে কোনো প্লাগইনস আমরা রিমুভ করা জানি এখন, আমাদের এই কয়দিন ধরে এগুলাই এখন হবে, শুধু আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে দেব। ক্লাসিক এডিটরটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, এখন নিউ থেকে পোস্টে যাব। দেখুন এটা হচ্ছে ক্লাসিক এডিটরটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিলাম, তারপর আমাদের ইন্টারফেসটা এটা চলে আসলো। আর যদি আমরা এখানে এটাকে আগের ভার্সন দেখি, তাহলে পোস্টটা করতে টাইটেল এখানে সুন্দর করে দিতে হবে, মিডিয়া আছে, প্যারাগ্রাফ আছে, ক্যাটাগরি আছে, থাম্বনেলটা ফিচার ইমেজ যেটা সেটা সিলেক্ট করতে হবে। খুব সুন্দরভাবে বুঝতে পারছি আগের এটা ভার্সন। পরবর্তীতে এই অপশনটা চলে আসে, টাইটেল এখানেও আছে, এখান থেকে আপনাকে ধরে ধরে খুঁজে নিতে হবে যে এখানে প্যারাগ্রাফ করবেন না ইমেজ করবেন, সেটা তো মানে যে যেটা আপনি অভ্যস্ত, যে যেভাবে অভ্যস্ত সেভাবে আপনারা কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। কালার সেটিংস আছে, আপনি হয়তো বলছেন যে আমি তো নিজে এই ভার্সন দেখছি, আমি এটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা যারা একটু পুরাতন আছি তাদের আমরা এই ভার্সনটা দেখে অভ্যস্ত, এটাতে আমাদের কাজ করতে খুব ইজি হয়, সেই জন্য এই অপশনটা। আপনি যেটা ব্রডব্যান্ড প্রবলেম করছে আজকে, একটু ধৈর্য ধরে থাকেন। আমার লাইন প্রবলেম করছে না আপনার লাইন, মানে আমি বুঝতেছি না, আমার কথা ক্লিয়ার কি? একটু রিমার্কস করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা ক্লাসিক এইটা নিয়ে নিই। একটা জিনিস মাথায় রাখবেন, মাঝে মাঝে দেখবেন যে আপডেট এসেছে, মাঝে দেখবেন যে আপডেট এসেছে। আপডেটটা কিসের, এই দেখেন এখানে একটা আপডেট এসেছে। আপডেট কি আপডেট এসেছে? প্লাগইনস, একটা প্লাগইনস আপডেট এসেছে। আচ্ছা, যে কোনো প্লাগইনস আসবে সাথে সাথে আপডেট এটা দিবেন না, সাথে সাথে আপডেট দিবেন না। যেমন এই যে পুরাতন একটা মুভি ধামাল নামে একটা মুভি ছিল, সেটা প্রথম পার্টে বাবা ছেলে দুইজন গাড়ি প্লেন চালাচ্ছিল, সেখানে একজনকে বলেছিল যে ওখানে রেড বাটন আছে, হ্যাঁ টিপে দিয়েছি, ওটা টেপা উচিত ছিল না। তো আমরা এরকম আর কি, যে আমি যে কোনো একটা আপডেট আসলে সাথে সাথে আপডেট দিয়ে দিব, এটা আপডেট দিব না, আগে দেখবো, আগে আমরা দেখবো যে যেমন এখানে ভিউ ভার্সন ডিটেলস যেটা ছিল সেটাকে এই ভার্সনের সাথে আপডেট হবে কিনা। 2 দিন আগে এটা আপডেট নিয়েছে লগইনাইজার, 2 দিন আগে এটা আপডেট নিয়েছে এবং এটা বলছে যে হ্যাঁ কম্পাটিবল আপ টু 5.5, কারণ লেটেস্ট ভার্সন 5.5 আপনার চলে এসেছে। তো সেই ভার্সন আপনার কাজে করবে কিনা সেটা বোঝানোর জন্যই 2 দিন আগে এটা আপডেট এসেছে এবং 1 মিলিয়ন প্লাস ইনস্টলেশন। এবং কি কি আপডেট করেছে সেই জিনিসগুলো ওরা প্রত্যেককে দেখায় এবং স্ক্রিনশটের মাধ্যমেও ওরা জিনিসগুলো তথ্য তুলে ধরে খুব ক্লিয়ারলি, যে আমি কেন আপনি আমারটা আপডেট নিবেন আর কেন নিবেন না, এই কথাগুলো খুব সুন্দরভাবে তারা বলে থাকে। তাদের চেঞ্জ লগ কি সেই অপশনটা, তো আমরা এটা কি করতে পারি, আপডেট দিতে পারি। লগইনাইজার আমরা বলেছিলাম যে কেউ যদি ভুল করে লগ ইন করে, তাহলে এই সময় যখনই কোনো আপডেট দিবেন সাথে সাথে সার্ভারে কাজ করবেন না,
কারণ ওটাকে আপডেট করে নিতে তাকে একটু সময় লাগে। সময় লাগার যখন এরকম মেসেজ আসবে তারপর আমরা সবচেয়ে বেশি মাউস ক্লিক খুব তাড়াতাড়ি করি, এই জিনিসগুলো করা যাবে না। আপনাকে ঠান্ডা মাথায় আপনাকে হচ্ছে যে এই কাজগুলো করতে হবে। একটা আপডেট দিয়েছেন, এখন অপেক্ষা করেন, আপনি এখন কাজ করবেন। তো সেটিং ছিল, সেটিং এর লাস্টের অপশনটা হচ্ছে প্রাইভেসি। একটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি থাকা উচিত, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি। আমরা দেখবেন সফটওয়্যার ইনস্টল করি, কি বলি যে আই অ্যাকসেপ্ট করেন, নেক্সট নেক্সট করে যান, তাহলেই হয়ে যাবে। এই যে কথাটা বলি আই অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট করে গেলে, তাহলে আপনার এই কথাটাই এখানে আপনি দেখতে পারবেন যে আই অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট হলো কি হলো না, সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। তো এই যে হচ্ছে ব্যাপার, আপনি আশা করছি যে এই প্রাইভেসি পলিসি এটার মাধ্যমে আপনি কাজ করবেন, যেটার মাধ্যমে আমাদের একটা ওয়েবসাইটের ডিক্লারেশন, আপনি ডিক্লারেশন দিতে পারবেন যে কিভাবে আপনি এটাকে, আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তো যাই হোক, আমরা কথা বলবো, আরো সমস্যা নেই। আমরা একটা জিনিস দেখাবো প্রাইভেসি পলিসি কি করে ক্রিয়েট করে, সেটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রাইভেসি সম্বন্ধে কি কোনো কথা ঠিক আছে? কোনো বুঝতে সমস্যা আছে? প্রাইভেসি ব্যাপারটা একটু রিপিট করলে ভালো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আর প্রাইভেসি অর্থ গোপনীয়তা নয়? জি অবশ্যই, বাংলা শব্দ তো গোপনীয়তা, বাট একটা পলিসি থাকতে হবে। যেমন ফেসবুক ব্যবহার করছেন, তার একটা পলিসি আছে, 13 বছর বয়স হতে হবে, তাছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। তারপর হচ্ছে যে আপনি কোনো শব্দ করতে পারবেন না। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো আপনি এই জিনিসগুলো করতে পারবেন কি পারবেন না সেটা। তো প্রাইভেসি জিনিসটা নিয়ে আমরা একটু আসেন, একটু দেখি। প্রাইভেসি পলিসি জেনারেটর, প্রাইভেসি পলিসি জেনারেটর। এখানে অনেকগুলো প্রাইভেসি পলিসি জেনারেটর আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা আমরা নিলাম। ইজি, অনেক 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 আছে, অনেক আছে ফ্রি। প্রাইভেসি পলিসি জেনারেটর অনেক ফ্রি আছে। আমি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটা দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আরো ব্যবহার করতে পারবেন। আমি হয়ে গেল এভরিওয়ান দিতে চাচ্ছি, এখানে এভরিওয়ানের মিটিং আসছে। আচ্ছা, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সমস্যা নেই। তারপরে যদি এটা আপনি দিয়ে চান, আমরা দরকার হলে ক্লাসরুমে দিয়ে দিব এই লিংকটা, অসুবিধা নেই। আচ্ছা, আসেন জিনিসটা কি সেটা বুঝি। আপনি আপনার ওয়েবসাইটে গুগল, এই আপনি একটা মাথায় রাখবেন, গুগল প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন এই জিনিসটা খুব পছন্দ করে। একটা ল্যান্ডিং পেজ অথবা একটা ওয়েবসাইটে এই প্রাইভেসি পলিসি থাকবে, এটা সে খুব চায় যে এটা আপনি কিভাবে কাজ করবেন, কি অবস্থা করবেন, সেটা আপনাদেরকে এখানে এই অপশনগুলো দেখাতে হবে। তো আমরা প্রাইভেসি পলিসি জেনারেট করব, তার আগে আমরা এই প্রাইভেসি পলিসি দেখি যে চেঞ্জ দ্য প্রাইভেসি পলিসি, এখানে ইউজ লেখা আছে, আমরা ইচ্ছে করলে নতুন একটা করতে পারি, যেমন ইউজ দিস পেজ, প্রাইভেসি পেজ আপ সাকসেসফুলি। আমরা একটু দেখি, পেজে যাই, অল পেজ, দেখেন প্রাইভেসি পলিসি হয়েছে। আমরা একটু এটাকে কি অবস্থায় আছে, ড্রাফট, এডিট, এডিট ক্লাসিক এডিটর, এটা নিব ক্লাসিক এডিটর। এই যে দেখেন প্রাইভেসি পলিসি অটো জেনারেট হয়ে গেছে। আপনি যদি চান আপনি নিজে প্রাইভেসি পলিসি তৈরি করবেন, এইটা আপনার একটা প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকবে, সেটাতে মাধ্যমে ডিক্লারেশন আপনি আপনার ওয়েবসাইটে কি করবেন না করবেন। আসেন আমরা একটা ডিক্লারেশন, ওনারা করে দিয়েছে, আমরা ওটা নিব না, আমরা নিজেরাই নিব, নিজেরাই একটা প্রাইভেসি পলিসি বানাবো। ওয়েবসাইটে গেলাম প্রাইভেসি পলিসি জেনারেটর ডট ইনফো, গুগলে সার্চ দিয়েছিলাম প্রাইভেসি পলিসি জেনারেটর, সেখান থেকে প্রথম যেটা এসেছে সেটাই নিয়েছি, এটা এমন কোনো মেজর ইস্যু না। তো এখানে কথা বলছে, কিছু কিছু তথ্য চাইবে, সেখানে তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। ইওর কোম্পানি নেম, অল বাংলা আইটি, ইওর ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, ইওর
ও সরি, ওয়েবসাইটের নেম, ইউআরএল দিয়ে দিলাম। নেক্সট, ডু ইউ ইউজ কুকিজ? আমি কুকিজ ব্যবহার করি না। আমার কুকিজ, আমি ইউজারের কোনো তথ্য আমি নিতে চাচ্ছি না। আমরা অনেক সময় ওয়েবসাইটে যখন ভিজিট করি বলি অ্যালাউ কুকিজ ইউজার নেম, মানে আপনি যে তথ্যগুলো সেখানে ওই ওয়েবসাইটে রেখে আসবেন, আমি নিতে চাচ্ছি না, কোনো কুকিজ নিব না। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং থ্রু গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট? না, আমার ওয়েবসাইটে কোনো আমি অ্যাডসেন্স শো করব না। আপনি যদি করতে চান তাহলে ইয়েস দিবেন। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং ফ্রম থার্ড পার্টি এক্সেপ্ট গুগল? গুগল ছাড়াও, জি বাপ্পা শর্মা কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমি আসলে কুকিজ বিষয়টা বুঝতেছি না, যদি ওই কুকিজ বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিত। কুকিজটা, আচ্ছা আমি একটা সিম্পল কথা বলি। আপনারা কি জানেন স্বর্ণকারের দোকান, সোনারের দোকান বলি না আমরা, গোল্ড যারা বানায়, সোনারে যারা সোনার যারা মানে গোল্ড যারা বানায়, এদের দোকান কি প্রতিদিন ঝাড় দেওয়া হয়? জি না। কেন দেওয়া হয় না? কারণ ওই যে গুড়া গুড়া সোনা থাকতে পারে, সেটা চলে যায় আচ্ছা, ঝাড় দিলে। ধন্যবাদ। এদের সোনাটা প্রতি বছর এক সময়ে কিছু লোক আছে, তারা এসে মনে করেন যে তারা আছে যে আমরা আপনার সোনা, আপনার দোকান ঝাড় দিব এক বছরে একবার, এবং ওইখানে অনেক গুঁড়া গুঁড়া ছোট সোনা, তারপর অনেক সোনা পাওয়া যায়। এরকম একটা, যত বড় দোকান তত দোকান বছরে একবার এরকম হয়। তার মানে কি, ওখানে সোনা বানাচ্ছিলেন, বানাতে বানাতে আপনার কি হলো দেখেন, ওই জায়গাটায় আপনার ছোট ছোট গুঁড়ো পড়ে গেল। আপনি একটা ওয়েবসাইট ভিজিট করছিলেন, আপনার তথ্য দিয়ে আসলেন, ওখানে আমরা সাইন আপ করার সময় আমাদের ইমেল অ্যাড্রেসটা রেখে আসি। আপনি বলবেন আমি সাইন আপ করিনি, শুধু ইমেল অ্যাড্রেসটা আমি শুধু ইনবক্সে মানে ইনপুট করেছি, আমি রেজিস্ট্রেশন পর্যন্ত করি নাই, আমি আমার মোবাইল নাম্বার শুধু লিখে এসেছি আর তারপর দিইনি। কিন্তু কুকিজের ব্যাপারটা হচ্ছে যে ওই ছোট অংশটুকু সে ধরে নিচ্ছে। জিনিসটা বোঝেন, ছোট অংশটুকু ওইখানে সে ধরে নিচ্ছে, ওই ওয়েবসাইটের ওখানে ধরে নিচ্ছে। নেওয়ার পর হচ্ছে কি, আপনার তথ্যগুলো তার কাছে আছে। অ্যামাজন অ্যাফিলিয়েট যারা কাজ করেন তারা হচ্ছে যে আপনি একটি নাইকন ক্যামেরার অ্যাডভার্টাইজমেন্ট করছেন, আপনি এইটার মার্কেটিং করছেন, আপনার ওয়েবসাইটে এসে তথ্য পড়ে লাস্টে বাই নাও মানে এটা কিনুন এই অপশনটা যখন আসে, তখন সে আপনার লিঙ্ক ধরে সে অ্যামাজনে চলে গেল, আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করছেন। অ্যামাজনে যাওয়ার পর তার মতিভ্রম এমন হলো, সে আর এখন নাইকন ক্যামেরা কিনবে না, সে এখন কিনবে হচ্ছে যে আপনার ওই যে ঝাড়ু, ঘর পরিষ্কার করার জিনিস। আপনি একটা কমিশন পেতেন, যেটা হচ্ছে যে আপনি এত কষ্ট করে ভিজিটরকে নিয়ে গেলেন, যে আপনি নাইকন ক্যামেরা সেল করলে $800 সেল করলে $1000 সেল করলে একটা 2% কমিশন পেতেন অ্যাপ্রক্সিমেটলি। তাহলে সেই জিনিসটা আপনি ওখান থেকে চেঞ্জ হয়ে গেল, নিয়ে গেলেন $800 কিনা, সেই $100 কিংবা $50 একটা প্রোডাক্ট কিনে চলে গেল। এখন কি আপনি এর কোনো ইয়ে পাবেন না, কমিশন পাবেন না? এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমি কিনতে যে না কিনে আবার পরের দিন কিনলাম, যে 24 ঘন্টা 48 ঘন্টা কিছু কিছু ওয়েবসাইটের কুকিজ আছে, যে এই ভিজিটর ওই ব্রাউজার থেকে ওই আইপি থেকে আবার যদি চলে আসে, তাহলে তার তথ্যগুলো তাকে সেই শামসুজ্জামান কবির হিসেবে রিকগনাইজ করা হবে, এবং উনি যা কিনবেন তার এগেনস্টে 7% যে কমিশন, সেই কমিশনগুলো পাবে। একটা জিনিস চিন্তা করেন, আপনি কিনতে যেয়ে কিনলেন না, ব্যাক করে চলে আসছেন, এই তথ্যগুলো কে নিচ্ছে? এই কুকিজের মাধ্যমে, এই কুকিজের মাধ্যমে ছোট ছোট তথ্যগুলো। যার ফলে যে কোনো ওয়েবসাইট আমরা ভিজিট করার পর, যে কোনো পাবলিক প্লেসে কোনো আপনি যখন ইয়ে করবেন, পিসিতে বসেছেন, বসে আপনি ভিজিট করছেন, ভিজিট করার পর উঠে আসার আগে আপনাকে অবশ্যই হিস্ট্রিটা আপনাকে ক্লিয়ার, রিসেন্ট হিস্ট্রি একদম করে তারপর আসতে হবে। কারণ সবগুলো কুকিজ আপনি রেখে আসলেন, অন্য কেউ এসে চেক করবে যে আসলে কই কই গেছিল, এই কোথায় কোথায় গেল, কোথায় কোথায় গেল, সেই এতে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আরো পড়াশোনা করবেন। হ্যাঁ, ঠিক তার মানে আছে। কুকিজ হচ্ছে যে কোনো ভিজিটরের পার্সোনাল ইনফরমেশন গুলো অনেক কালেক্ট অনেক করে, তাই তো? শুধু মানে একদম মনে করেন যে ভিতরে ডিপ ডাউন এই জন্য যারা তাদের পেপালে অ্যাড্রেস দিবে, তারা চিন্তা করে যে এখানে সিকিউরিটির কি ব্যাপার আছে, এখানে সিকিউরিটির কি ব্যাপার আছে। ওকে, আমরা আবার যে শুরু করেছিলাম আবার একটু, তাহলে কুকিজ আমি এখান থেকে কোনো ইউজ কুকিজ নিব না। তো আশা করি আমি কিছু ক্লিয়ার করতে পেরেছি। আরো পড়াশোনা শেষ নেই, যত পড়বেন তত আরো জানবেন।
ডু ইউ শো অ্যাডভার্টাইজিং থ্রু গুগল অ্যাডসেন্স? আমি গুগল অ্যাডসেন্স দেখাবো না, আমি গুগল অ্যাডসেন্স না অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখাতে পারি। এটা পলিসি, যার যে আপনার স্যার যে, জি হ্যালো স্যার, আপনার কি এই গুগল অ্যাডসেন্স যেহেতু দেখাবেন না, কোনো সোর্স কি আছে স্যার আপনার জানা মতে, ভালো কোনো সোর্স? যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব ইন ফিউচারে, কিরকম সোর্স আমাকে একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। মানে স্যার গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানার জন্য, মানে মেইনলি ভালোভাবে জানতে পারবো স্যার এই জিনিসটা নিয়ে। আচ্ছা, একটু একটু রেকর্ড হচ্ছে, অনেক কথা বলা যায় না, খারাপ দেখায়। অ্যাডসেন্সের আপনি যখনই, আমি একটু একটু অন্যদিকে যাচ্ছি, প্লিজ আমাকে, মানে বেশি গেলে আমাকে টেনে ধরবেন। হ্যাঁ, আপনাদের সামনে যে সাইটটা আছে এটাও অ্যাডসেন্স চলে, দেখতে পাচ্ছেন কি এখানে একটা, জি স্যার দেখতে পাচ্ছি, আচ্ছা এই যে এইটা অ্যাড এই সাইটটা, চলতেছে। হ্যাঁ হ্যাঁ অ্যাড চলতেছে, এটাও অ্যাড চলতেছে, এটাও কিন্তু অ্যাড, জি স্যার। এটাও অ্যাড। আচ্ছা, এই সাইটটা আগে বাংলা সাইটগুলো অ্যাডসেন্স ভালো অ্যাড দিত না, এখন দেওয়া শুরু করেছে, বাট তখনই দেয়। এই যে আবার এই যে দেখেন এখন আবার কি আমরা বাংলা লিংকের একটা অ্যাড দেখেছি। ওকে ফাইন। এখন এই ওয়েবসাইটের ভিজিটর যত বাইরে থেকে আসবে এর অ্যাড তত স্ট্রং হবে, জিনিসটা চিন্তা করেন। যত বাংলাদেশ থেকে আসবে এর অ্যাড তত দুর্বল হবে। অ্যাডভার্টাইজার যারা, এই যে কোম্পানির আমরা ওয়েবসাইট দেখছি, এদের সুবিধা বেশি মানুষের দেখাচ্ছে, অল্প খরচ হচ্ছে। আর এটা যদি বাইরে থেকে হতো তাহলে বাংলাদেশে মানে এদের দেখানোর জন্য খরচ বেশি পড়তো অ্যাডভার্টাইজমেন্টের আপনার কস্ট অনুযায়ী। তো এইখানে ব্যাপার হচ্ছে যে আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করতে লাগলে আপনার ওয়েবসাইটের বয়স মিনিমাম 6 মাস রাখবেন, ডোমেনের বয়স 6 মাস যেন হয়। তারপরে কন্টেন্ট গুলো যে ইউনিক থাকে, এখন প্রথম আলোয় বের হলো কিংবা অন্য পত্রিকায় বের হলো, সেখান থেকে কপি করে নিয়ে এসে আমরা দিলাম, এইটাতে আপনি প্রথমে অ্যাডসেন্স পাবেন, অসুবিধা নেই। বাট যখন রিভিউতে আসবে তখন আপনি বিপদে পড়বেন। $10 যখন হবে তখন আপনার কাছে একটা পিন আসবে, সেই পিনটা বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে আসবে। সেই অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তারপর আপনি $100 লাভ, প্রতিবার যখন $100 হবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এখানে অ্যাডসেন্সের মধ্যে কোনো মানে বাহাদুরি কোনো কিছু নাই। সবচেয়ে যেটা সবচেয়ে বাহাদুরি সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট। আপনি ইউনিক কন্টেন্ট দেন, আপনি ইউনিক কন্টেন্ট দেন, আপনি কিং হয়ে যাবেন, কারণ কন্টেন্ট কিং। আগে ছিল লিঙ্ক বিল্ডিং করে সাইটের র্যাঙ্ক ট্যাঙ্ক বাড়ায় দিয়ে একটা ভিজিটর আসা হতো, এখন কন্টেন্ট যত দিবেন, যত ভালো করবেন, আপনি সেই কন্টেন্টে আপনাকে সামনে নিয়ে যাবে। তো অ্যাডসেন্স নিয়ে আর কোনো কিছু না, আপনি জাস্ট শুধু খালি মাথায় রাখবেন যে আপনার অ্যাডসেন্স যে অপশনটা সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মানে কন্টেন্টের উপর নিয়ে যাবে, আপনার অ্যাডসেন্সটা কত সামনে নিয়ে যাবে। এবং ভিজিটর, এরকম ভিজিটর আনা যাবে না যে ভিজিটর গুলো মনে করেন আসলো আর গেল। আপনি একটা গুগল, যিনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি যে কোনো একটা শব্দ ব্যবহার করেন, আমি সেটা গুগলে সার্চ করতে চাই, স্যার এটা কি বাংলার কোনো শব্দ বলবো স্যার? যে কোনো আপনি যে মনে হচ্ছে কোনো জিনিস খুঁজবেন, আপনি বলেন। স্যার বাংলা সংবাদ ধরেন। আমি কি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? স্যার লিখলেই হলো, মানে এটা জাস্ট আচ্ছা আপনি বললেন আচ্ছা তাই ধরেন, বললাম। আচ্ছা বাংলা সংবাদ, এটা আসলো। আপনি মানে হিউম্যান ব্রেন এত, মানে আমাদের ভালো সবসময় এত ইয়ে, একটু ক্লাসের বাইরে চলে যাচ্ছে, কিছু মনে করবেন না, যে এই কন্টেন্টে গুগলের কাছে এতগুলো রেজাল্ট আছে, 0.48 সেকেন্ডের মধ্যে সে দেখিয়েছে বাংলা সংবাদ লেখা। এখন সেই সংবাদগুলো বিভিন্নভাবে টাইটেলে ধরেছে, এটা অন পেজ এসইও অফ পেজ এসইও একটা ব্যাপার চলে আসে, টাইটেলে ধরেছে, এখানে দেখেন সংবাদ লেখাটা আছে, সেই জন্য সংবাদটা ধরেছে। তো একজন মানুষের এটা সার্চ বলে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। গুগলের সার্চের প্রথমে যদি যতগুলো মানুষ, প্রথম পেজের 90% থাকে, পরের পেজে আমরা 10% মাত্র যাই। আপনারা নিজেরা চিন্তা করবেন যে আপনারা কি সেকেন্ড পেজে কতবার লাস্ট গিয়েছেন, লাস্ট কবে গেছেন মনে আছে কিনা। সেকেন্ড ফার্স্ট পেজের মধ্যে প্রথম তিনটাতে আমরা মনে করেন বেশি চেষ্টা করি, এবং প্রথম তিনটাতে যারা থাকে এটা হচ্ছে অর্গানিক এসইওর মাধ্যমে যারা আসে, তারা বেশি মনে করেন যে এই হিটটা বেশি পায়। যেমন আমরা এখানে চলে গেলাম, একটা সাইট ওপেন করেছি, এখন এই সাইটটা আমাদের ভালো লাগবে কি লাগবে না, আমাদের হিউম্যান ব্রেন এত স্ট্রং যে ওপেন হলো, আচ্ছা এটা কি আছে এরকম, এটা যদি 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি বলেন যে না, একটু প্লিজ স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। আমি একটু মিউট করেছি, একটু প্লিজ।
আমি যেটা বলতে চাচ্ছি, মানুষ 30 সেকেন্ডের মধ্যে চিন্তা করে যে আপনি ব্যাপারটা হচ্ছে যে এটা ভালো লাগবে কি লাগবে না। যেই আমাদের কেটে দিই, 30 সেকেন্ড বেশি যদি আপনি না থাকেন, 30 সেকেন্ডের মধ্যে যদি চলে যান, এটাকে ইউজার হিসেবে, ভিজিটর হিসেবে ধরবে না গুগল। আপনার ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স থাকেন, যেমন একজন খুব সুন্দর করে অ্যাডসেন্সের অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন যে আমার এখানে কি আছে, আমার অ্যাড সাইট, এইটা দিবেন না কখনো। একজনকে অ্যাডসেন্সের অ্যাড অ্যাকাউন্টের অ্যাড্রেস দিবেন না। আমাদের একটা সমস্যা আছে, আমরা নিয়ে এই ভাইয়ের ভালো হবে সেই বলে আমরা করি কি, সেই অ্যাডগুলোতে ক্লিক দিই, যেটা কোনো কাজে দেবে না, এটা ইনভ্যালিড ক্লিক। দেখেন 1000 ভিজিটর আসলো, 30 সেকেন্ডের আগেই চলে গেল, গুগল বলবে এই লোকের সমস্যা কি, ওয়েবসাইটে আসতেছে এবং কিছু নাম দেখে চলে যাচ্ছে, এইটা হচ্ছে বিপদ। যাই হোক, অ্যাডসেন্স নিয়ে আরো পরে সময় থাকলে কথা বলা যাবে, আমরা ক্লাসের বাইরে চলে যাচ্ছিলাম, কথা প্রসঙ্গে চলে আসলো, এটা নিয়ে আরো অ্যাডসেন্স অনেক কথা আছে। করতে কত মাস লাগবে বললেন ওয়েবসাইটে? মিনিমাম 6 মাস হলে ওয়েবসাইটের ইয়াতে ভালো হয়। অনেকে 3 মাসেও নিয়ে আসতে পারে, বাট কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা, এবং ভিজিটর থাকতে হবে, শুধু কন্টেন্ট না, ভিজিটর থাকতে হবে। স্যার আমরা আপনি স্যার বলেন। আপনি যে এটা কন্টিনিউ করতেছেন তো, মানে এটা ওয়ার্ডপ্রেসটা এটা কন্টিনিউ করেন স্যার, আমি দুটো প্রশ্ন জমা রাখলাম, পরে বলবো স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কথা বললাম যে ডু ইউ শো অ্যাডভার্টাইজিং, তাহলে আমি গুগল ছাড়া অন্য দিতে চাই। ওকে, নেক্সট, আপনি কান্ট্রি কোথায় সেটা আপনি দিবেন, সেই কথাটা ওরা বলছে। আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন, সে আমি ইমেল দিলাম। কি বলছে, জেনারেট মাই প্রাইভেসি পলিসি। ওরা আমাদের প্রাইভেসি পলিসি প্রিভিউ তৈরি করে দিয়েছে। এইটা দুই ভাবে, এখান থেকে পুরোপুরি কপি করে নিয়ে, এরকম কপি করে নিয়ে পেস্ট করা যায়, আরেকটা ছোট্ট এখানে কপি টু লিঙ্ক নেওয়া যায়, যেটা এদের সাইডে থাকবে, আমরা আমাদের সাইডে নিয়ে যাব। আবার একটা ছোট্ট মজার ব্যাপার আছে এখানে, কপি টেক্সট অন ক্লিপবোর্ড, মানে একদম আমরা হচ্ছে যে এইচটিএমএল ফরম্যাটটা নিয়ে যাচ্ছি, নিয়ে যে এখানে এডিটেড টেক্সটে যাব, সিলেক্ট অল, পেস্ট, শেষ, পাবলিশড। আমাদের একটা প্রাইভেসি পলিসি ক্রিয়েট হয়ে গেল। কিচ্ছু না, একটা প্রাইভেসি পলিসি ক্রিয়েট করার জন্য আপনি আরো সিম্পল হয়ে নিউতে যাবেন, পেজে যাবেন, প্রাইভেসি পলিসি লিখবেন, লেখার পর এরকম ওয়েবসাইটগুলোতে যাবেন, তথ্যগুলো আপনি করবেন, করে দেওয়ার পর কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন, প্রাইভেসি পলিসি আপডেটেড। আপনার ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি থাকা উচিত, আপনি রাখতে পারলেন। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যদি হয় আবার প্রশ্ন করবেন, কারণ আপনি যত প্রশ্ন করবেন তত আপনার সামনে, আপনার সমস্যা হবে, আপনি সামনে এগোবেন। বিলিভ করেন যে প্রশ্ন করলেই আপনার হচ্ছে যে জানতে ইচ্ছে হবে, আপনার প্রশ্ন করার মাধ্যমে আরো 10 জন জানতে পারবে। আমরা অনেকেই প্রশ্ন করছি না। আমি কিন্তু কাল পরশু থেকে আপনাদের আউটপুট দেখা শুরু করব, কারণ আমার অ্যাট এ গ্লান্স সবগুলো কথা বলা হয়ে গেছে, এবার আমরা ডিজাইনের দিকে মনোযোগ দেব। আমি প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে একটু একটু করে হলেও আমি কথা বলার চেষ্টা স্যার করেছি। জি বলুন। আমি প্রাইভেসি পলিসিটা পোস্ট আকারে না দিয়ে চাচ্ছি ফুটারে দেওয়ার জন্য। তো ফুটারে দেওয়ার জন্য ওটা আপনি কিভাবে করব আর কি? ফুটারে দিতে চাইলেও আপনি একটা পেজ, আমি তো পোস্ট আকারে দিই না, আমি পেজ আকারে দিয়েছি। আমি এটাকে আচ্ছা। পোস্ট আকারে দিইনি, আমি কিন্তু পেজ আকারে দিয়েছি। এই যে প্রাইভেসি পলিসি আমরা এটা ভিউ করলাম, এই লিংকটা আমরা ফুটারে কপি করে দিব, হাইপারলিংক করে দিব, ব্যাস। বুঝতে পেরেছেন? কিন্তু তার জি জন্য জি তো আপনার পেজে থাকতে হবে এই জিনিসটা। ওকে, আশা করছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা 11টা বাজতেছে, 11টার সময় কারো কাছ থেকে একটা জোকস অথবা অভিজ্ঞতা শুনবো। আরেকটা জিনিস, আমি কিছু কিছু ছোট ছোট অবজারভেশন আপনাদের বলি, যেমন ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করছে না। একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা কিছু বানান ভুল করি, যার ফলে অনেক সময় আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেখা যাচ্ছে যে ভুল হচ্ছে, সঠিকভাবে হচ্ছে না। তো এই জিনিসগুলো ক্রস চেক করবেন, মানে সেকেন্ড টাইম চেক করবেন যে আসলে হচ্ছে কি হচ্ছে না, কেন হচ্ছে না। একই ইউজার নেম পাসওয়ার্ড আমাকে যখন দেওয়া হচ্ছে, আমি এবার চেক করছি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কোনো একটা শব্দ মিস গিয়েছে, কোনো একটা ওয়ার্ড মিস গিয়েছে, যার ফলে ক্যারেক্টার মিস গিয়েছে, যার ফলে হচ্ছে না। এই জিনিসগুলো একটু চেক করে নিয়ে সবসময় মাথায় রাখবেন, তাহলে আপনি আশা করি সমস্যা হবে না। নতুন জিনিস সমস্যা হতেই পারে, সমস্যা হলেই সমাধান সামনে আসবে। স্যার আমাদের এক্সামটা এক্সামটা কি হয়েছে? স্যার আমাদের 11টা এক্সাম হওয়ার কথা ছিল না? হ্যাঁ, আমি সেটা সম্বন্ধে কোনো অ্যানাউন্সমেন্ট দিয়েছি কি?
স্যার আমি আসলে আমার ইলেকট্রিসিটি চলে গেছিল ও স্যার আচ্ছা মোবাইল দিয়েছেন? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে বলা যায় আজকে এক্সামটা আজকে হবে না, আগামীকাল ইনশাআল্লাহ হবে। আজকে এটার এক্সাম হবে না। ওকে স্যার থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। প্রাইভেসি পলিসির আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, ওই পেজটা যদি আমরা ফুটারে ইনক্লুড করি, আমরা যদি যে কোনো পেজই যদি ক্রিয়েট করি, সেটা কি মেনুর আন্ডারে থাকবে, নাকি ইচ্ছা করলে আমরা সেটা সেই পেজটা মেনুতে নাও রাখতে পারি? এখানে আপনি মেইন মেনুতে না রেখে অনেক সময় টপ মেনুতেও রাখতে পারেন, অথবা টপ আপনি ফুটারেও রাখতে পারেন। ফুটারে না রেখে আপনি হয়তো টপ কথাটা উল্টা যাচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার করি আগে। হয়ে গেল। ধরুন যে আমাদের প্রাইভেসি, আমাদের মেনু এটা, তাই না? আপনি এখানে প্রাইভেসি পলিসি রাখবেন না, এটা হচ্ছে মেইন মেনু, এটাতে রাখবেন না, আপনি টপ মেনুতে রাখবেন, ওকে ফাইন। আপনি ফুটারে রাখবেন, ওকে ফাইন। অথবা আপনি সাইড বারে রাখবেন, যে সাইডে ইচ্ছা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে একটা প্রাইভেসি পলিসি আছে সেটা আপনি বলার চেষ্টা করছেন যে হ্যাঁ আমি এখানে আছি, আমি এই জিনিসটা বলতে চাচ্ছি। তো এই জিনিসটা বাট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে হবে না। আচ্ছা কোনো কোশ্চেন আছে নাকি বলেন, আমি স্যার আবার। জি স্যার প্রাইভেসি পলিসি যে আমরা গুগল থেকে কপি করে নিয়ে আসছি, সেটা এসইও এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি? না, এটা প্রবলেম হবে না। আরেকটা জিনিস আছে, আপনি দরকার হলে কারণ এখানে আপনি তথ্যগুলো দিচ্ছেন, শব্দগুলো আলাদা হতে পারে, মানে একই ধরনের কথা, বাট ওর ইনফরমেশন ভিতরে যে আপনি এটা ওয়েবসাইট হবে কি হবে না, আপনি তথ্য তো দিচ্ছেন, তথ্য দেওয়ার পরে জিনিসটা করছেন, অসুবিধা নেই। জি স্যার। স্যার ফিড বার্নার নিয়ে যদি আরেকটু বলতেন, আমি আসলে বিষয়টা ক্লিয়ার হইতে পারিনি। ফিড বার্নার গুগলেরই একটা অপশন। ফিড বার্নার, আমি একটু স্ক্রিনটা কই গেল, মেইন অপশনটা হচ্ছে এই feedburner.google.com। এই ফিড বার্নারে আপনি অ্যাকাউন্ট আপনি করে যে কোনো সাইট লিংক অ্যাড করে দিলে সাবস্ক্রাইবার, আপনার ওয়েবসাইটে যেমন সাবস্ক্রাইবার যতগুলো থাকবে, সেই সাবস্ক্রাইবাররা আপনি তথ্যগুলো জানতে পারবে, যে কতগুলো কি পাচ্ছেন না পাচ্ছেন এই জিনিসগুলো। কোনো পোস্ট, একটা পোস্ট করেছেন সারাদিনে, সাবস্ক্রিপশন, যেমন আপনারা কি এই সাইটটা দেখেন পিসি ম্যাক, পিসি ম্যাগাজিনের উপর একটা ভালো একটা আর্টিকেল, অনেক তথ্য থাকে এখানে, ইভেন অনেক লেটেস্ট ইনফরমেশন গুলো থাকে। আমি একসময় টেক নিউজের লেখালেখি করতাম, তো এখান থেকে কপি করে বাংলা করে সেটাকে আবার, তো এখানে সাবস্ক্রিপশন অপশন আছে, যে এদের অনেক সময় আমাদের মেইল সাবমিট করতে হয় না, এই যে সাবস্ক্রাইব নাও, এটা তো আপনি কিনতে হয়, কিন্তু কিছু কিছু আছে যে ইমেল দিয়ে দিবেন আপনার কাছে রেগুলার। এই যে দেখেন কি আসলো আমার সামনে, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন নাকি ব্ল্যাক হয়ে গেছে? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে কি বলছে যে ডেইলি ডোজ মাস্ট নো টেক নিউজ, আপনি ইমেলটা দিয়ে আপনি এরকম সাইন আপ করে নেন, ও আপনি কিন্তু আপনাকে রেগুলার আপনার লেটেস্ট নিউজগুলো আপনাকে দিবে। আপনাকে আর কি হয়েছে, ওয়েবসাইটে আসতে হবে না, ওয়েবসাইটে আসতে হবে, যেমন 18 ঘন্টা আগে কি হয়েছে, তার আগে অ্যাপেল ও একদিন আগে কি হয়েছে, এই তথ্যগুলো আপনার মেইলে চলে আসবে। এইগুলো হচ্ছে যে আপনার সাবস্ক্রিপশন অপশন। তার ভিতরে গুগল একটা ব্যবহার করে, সেটা হচ্ছে ফিড বার্নার। গুগল একটা ফিড বার্নার, এটা ফ্রি, এটা ফিড বার্নার ইউজ এগুলো করা যায়। বেশি জব পোস্টিং সাইটে বেশি করে, তাই না স্যার? জি, যেমন বাংলাদেশে বিডি জবস অনেক ওরা সাথে সাথে মেইলে জানাই দেয়। অনেক অনেক মেইল দেয়, অনেক ইয়ে করে, এসে অবস্থা। এর আবার অ্যামাজনের সার্ভিস ইউজ করে প্রত্যেকে, যার ফলে কারণ এত লক্ষ লক্ষ ইমেল পাঠাতে হয় অ্যামাজনের সার্ভিস ছাড়া, এইটা খুব, অ্যামাজনের সার্ভিসটা খুব রিলায়েবল। ওকে, 11টা বাজে, একটা জোকস অথবা একটা অভিজ্ঞতা কে শেয়ার করবেন? আমরা নতুন নতুন মানুষ চাই। আর ততক্ষণে মুসলিম দিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি ইমেল অ্যাড্রেসটা আমাকে দিবেন, আমি স্যার আপনি ক্লাস শেষে আমি আরেকবার আমার স্ক্রিনটা শেয়ার করতে চাই, মানে শেষের দিকে। আচ্ছা আপনি আমাকে ইমেল আইডিটা দেন,
আমি ততক্ষণ আমরা 2-3 মিনিটের একটা আমাদের হ্যাঁ আমি দিয়েছি আপনাকে ইমেল আইডি। আমি মিস করেছি কারণ ক্লাসে ছিলাম তো সে দিচ্ছি। আমি আবার চেয়েছি। ওকে, কেউ একজন আমাদের সাথে শেয়ার করেন ছোট্ট একটা জোকস অথবা ছোট্ট একটা অভিজ্ঞতা, এবং নতুন মানুষ, পুরাতন মানুষ না। কেউ কথা বলবেন না? আর কেউ তো বলতেছে না, তাহলে স্যার আজকে আপনি একটা বলেন, আমরা একটু শুনি স্যার। একটু ওই সময়টা একটু কাজ করতে চাচ্ছি, সেই জন্য আর কি মানে আপনাকে সবসময় মাল্টিটাস্কিং হতে হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। যে আজকে তো পরীক্ষার কথা ছিল না 11টার দিকে? কি হওয়ার কথা ছিল, আজকের পরীক্ষাটা আগামীকাল হবে, এটা আমরা ক্লাস দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর উনি মনে হয় জোকসটা বলতে চাচ্ছিল। আমিও তাই মনে করছিলাম যে উনি হয়তো জোকসটা বলতে চাচ্ছিলেন। কেউ কিছুই বললেন না? কোনো কথা নাই। স্যার আমি আমি একটা জোকস বলতাম স্যার, এটা যদি বলি স্যার তাহলে তো স্যার এটা বলা যাবে না, কারণ বরিশালের অনেক লোক আছে, তো সিলেটেরও আছে স্যার। আপনি ঘুরে ঘুরে আবার ওই বরিশালের দিকে যাচ্ছেন, এটা আচ্ছা মুসলিম দিন, আপনি কি আমার কাছ থেকে ডোমেইন হোস্টিং নিয়েছেন? স্যার আমি আপনার ডোমেইন হোস্টিং নেইনি, এটাই মনে হয় ভুল হয়েছে, যেটাতে আমি বুঝতে পারিনি। নতুন ভাবে হোস্টিং ডোমেইন কিনেছি ডায়ান হোস্ট থেকে, মেবি। হ্যাঁ ডায়ান হোস্ট থেকে। এটা তাহলে আমি টেনশনে বাঁচতেছি না যে এই নামে কোনো ইউজার নাই, কোনো ডোমেইন নাই, কেন হচ্ছে না? কেনা হয়েছে আরেক জায়গা থেকে, খোঁজা হচ্ছে আরেক জায়গায়। যাক, আমি আর বিচার আপনাদের কাছে, আমার কোনো কিছু নেই। স্যার তাহলে আমি কিভাবে করব, এটা ঠিক করব? সেটা হেল্প করা যাবে। আপনি যেখান থেকে ডায়না হোস্টে কিনেছেন সেখান থেকে আমি দেখা দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু আমাকে এরকম যে হারে টেনশনের মধ্যে রাখছেন বলেন। ও আচ্ছা আর হারের দোষটা দেওয়া হয়েছে। না না, উনি আমাকে দোষ দেননি, আমি ওপেনলি বলছি, উনি দোষ দেননি, কিন্তু কথা হচ্ছে আমি টেনশনে ছিলাম, এটা হচ্ছে কথা। নিজে নিজে খুঁজতে গিয়ে যে নিজে নিজে কিভাবে কিনতে পারি বা এটা জানতে গিয়ে এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, যে অসুবিধা ডায়ানা নেই, হোস্ট থেকে না তো এটা নিয়ে হেল্প করা যাবে, অসুবিধা নেই। ওকে, কেউ কোনো কিছু বলছেন না? আমরা আর 1-2 মিনিটের সময় নেব। স্যার একটা গল্প বলতে পারি স্যার, একটা নিউজ শেষ করে ফেলেন, তাড়াতাড়ি শেষ করে ফেলেন। স্যার আপনাদের এই ওয়ার্ডপ্রেসের 1-2-3 ব্যাচ যেটা ছিল স্যার, তখন আমি দেখেছিলাম আপনাদের নেকটারে একটা দিয়েছিল, এই যে আপনাদের যেরকম বিজ্ঞপ্তি দেন যে স্টুডেন্ট ভর্তি করাবেন ট্রেনিং এর জন্য। তো স্যার আমি আমার বাড়ির আশেপাশে 2 জনকে ওখানে নিয়ে গেছিলাম যে এখানে করার কারণে। তখন পরীক্ষা ছিল না আপনাদের এইভাবে। স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, সবাই বোধহয় শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো স্যার তখন পরীক্ষার সিস্টেমটা ছিল না, তো ওরা নার্ভাস ছিল যে আসলে কিভাবে কি করবে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বুঝতো না তখন। আমি বললাম তোমরা কোর্সটা করো, ওখানে গেলে তো বুঝতে পারো, জানো না দেখে তো যাচ্ছ শেখার জন্য। তো ওইখানে যে ওরা শিখলো, শেখার পরে পরবর্তীতে বলছে যে ভাই এখানে শিখে আমাদের আসলে অনেক ভালো লাগলো, কারণ আমরা আসলে বিষয়টা জানতাম না, একটা ওয়েবসাইটে যে ধরনের কাজগুলো হয় আসলে জানতাম না। তো স্যার আপনাদের লাস্টের দিন যেদিন মানে শেষ হয়, তো ওই দিন আপনারা একটু যে খাবার দেন সম্ভবত আপনাদের নিচের রুমটাতে, আপনাদের ট্রেনিং রুমের নিচে। তো স্যার ওই দিন আমি গেছি তো এমনি ওদের সাথে, তো বলতেছে ভাইয়া চলেন ভেতরে চলেন। আমি বললাম কেন? বলুন চলেন আমাদের সাথে। তো যে দেখি স্যার আপনাদের ওই যে পিরিজে করে মিষ্টি আর হচ্ছে নিমকি এগুলো দিচ্ছে। তাই বললাম না না তোমরা স্টুডেন্ট তোমরা খাও, আমি কেন? বলছে না ভাই আসেন। তো স্যার ওরা আমার সাথে বিষয়টা মানে ওদের খাবারটাই শেয়ার করছে পরে। তো স্যার আমার খুব ভালো লাগছে যে আসলে মানে আপনাদের শেখানোর সিস্টেমটা আমার আসলে খুব ভালো লাগছে পরে, যে হ্যাঁ এটা এখানে শিখছে, জানতে পারলো, এভাবে ফ্রি একটা কোর্স। আসলে এই কোর্স গুলো তো স্যার অনেক টাকা দিয়ে স্যার অনেক জায়গায় শিখায়, সেখানে আপনারা ফ্রি ভাবে মানে দিচ্ছেন, এটা অনেক মানে সবার জন্য অনেক উপকার হয় স্যার। এটাই স্যার আমার খুব ভালো লাগছে বিষয়টা, এই আমি শেয়ার করলাম স্যার। ধন্যবাদ। মাঝখান থেকে এই মিষ্টি আর নিমকির গল্পটা চলে আসলো। স্যার এটা কেন আসলো স্যার, মানে আমি আসলে মানে এক্সপেক্ট করিনি যে স্যার ট্রেনিং শেষে স্যার এভাবে মানে সবাইকে আপ্যায়ন করে আপনারা বিদায় দেন। স্যার ওই দিন আমি গেছি তো হঠাৎ করে স্যার, তো ওরা আমাকে এভাবে নিয়ে গেল আর কি স্যার। আমি যেহেতু ওদেরকে এই কোর্সটাতে সম্পর্কে জানাইছিলাম, এই জন্য আর কি স্যার ভালো লাগছিল বিষয়টা। স্যার আমি একটা কথা বলতে চাই।
কম সময় আমরা পরবর্তী বলবো। স্যার তাহলে আমাদের মিষ্টি নিমকের কি হবে? এটা এই জায়গায় তো আমি মানে পয়েন্টটা আরেকটা আসতো যে এই মিষ্টি আর আর নিমকের ওটা কথা। যার যার পোস্ট অফিসে পাঠাই দিলেই হবে স্যার। আচ্ছা, এটা নিয়ে দরকার হলে মনে করেন যে কমিটি করা হবে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা ক্লাসে চলে আসি। না, এটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের আর আমরা স্যার কোর্স শেষে সবাই নেক্টারে যায় স্যার, একত্রিত হবো সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হয় স্যার। আমরা যেন সবাই এই সময় সুস্থ থাকি এবং সেই পরিবেশ যেন চলে আসে। জি স্যার। আর এটা হয় কি যে বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে নেক্টারের মাধ্যমে এই ধরনের কোর্স পরিচালনা করছেন এবং বর্তমানে আমাদের পরিচালক এবং এই পরিচালনা কমিটি স্যারের নির্দেশে আমরা চলছি। আমরা চেষ্টা করি আমাদের যে কোনো কোর্সে আমাদের সর্বোচ্চ ভালোটা দেওয়ার আমরা চেষ্টা করি। বর্তমান কোভিড-19 এই সময়টাতে যেন সবাই বাসা থেকে কাজটা শিখতে, আমরা আমাদের দ্বারা যেটুকু আপনাদের কাছে আমরা হেল্প করার যতটুকু যেন করতে পারি সেটা নিয়ে সবসময় আমাদের প্রচেষ্টা থাকে এবং আমাদের বর্তমান পরিচালক এবং পরিচালনা কমিটি আমরা যেটা বলছি বারবার ওনারা আমাদেরকে রিমাইন্ডার দেন এবং স্যারও আপনারা হয়তো জানেনও না, আমি হয়তো জানি না যে এর মধ্যে স্যারও হয়তো উপস্থিত আছেন। যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে আসি। আজকের মতো জোকস এবং অভিজ্ঞতার সমাপ্তি, পরের দিন আবার পরেরটা হবে। আচ্ছা, আমরা এগুলো সব ক্লোজ করে দিই। আমরা এখন মোটামুটি বলতে পারবো আমরা আমাদের একটা ইন্টারফেস সম্বন্ধে একটু জানার চেষ্টা করেছি। যতগুলো এই চ্যাপ্টারগুলো ছিল আমরা চেষ্টা করেছি। এখন চেষ্টা করে থাকলে হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথম যে সমস্যাটা আমি বলেছিলাম যে আমরা প্লাগইনস নিয়ে কথা বলবো। প্লাগইনসে এসএসএল আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন, আপনি নিজের এসএসএল হোস্টিং এর সাথে আপনি নিজেই অ্যাক্টিভ করে নিতে পারেন। তার জন্য ছোট্ট একটা প্লাগইনস আছে। আপনি বলবেন এখানে তো কোনো প্লাগইনস ইনস্টল করা নেই, কিন্তু এটা মানে HTTPS হচ্ছে যে আপনার যুক্ত হয়ে আছে। তো তাহলে এটা কিভাবে সম্ভব? এস যে যুক্ত হয়ে আছে, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা যে বললাম হোস্টিং থেকে অটো জেনারেট হয়ে যায়। যেমন আমরা যদি ওকে, এখানে একটা জিনিস দেখবেন, আমরা যদি এর কন্ট্রোল প্যানেলে চলে যাই, কন্ট্রোল প্যানেল একটু দাঁড়ান, কন্টেন্টটা ওপেন করি। আপনারা স্ক্রিনে হয়তো কিছু দেখতে পাচ্ছেন না। সি প্যানেল, আচ্ছা, আজকের ক্লাসের ভিডিওটা বিকালের মধ্যে দিয়ে চেষ্টা থাকে, আমাদের চেষ্টা থাকে, কিন্তু আসলে হ্যাঁ স্যার আজকে এই 10টা হইতে অন্তত 6বার না 7বার কারেন্ট যার কারণে কথা শোনা যাচ্ছে না। ওকে, সি প্যানেল। স্যার ছোট্ট একটা কথা বলতাম, আজকে যেরকম স্যার কারেন্ট গিয়েছিল, হ্যাঁ মানে আমি মোবাইল থেকে সংযুক্ত হয়েছি, কালকে স্যার পরীক্ষার সময় যদি আবার কারেন্ট গেলে বিপদে পড়ে যাবো স্যার, কিভাবে কি করবো বুঝতেছি না। বড় একটা পরীক্ষা দিয়ে আপনারা এখানে এসেছেন, টেনশন করেন কেন? আছি তো, সাথেই আছি আমি। না পরীক্ষাটা তো স্যার ইম্পর্টেন্ট স্যার, এই জন্য চিন্তা না, করছি। আমি অবশ্যই বলছি, আমি একটা কথা বলছি যে আপনাদের বড় একটা পরীক্ষা দিয়ে এসেছি, তখন যখন চিনি না জানি না তারপরও যেভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি, এখন তো আপনারা আমাদের একটা অংশ। আমি আপনাদের অংশ কিনা জানি না, বাট আপনারা আমাদের একটা অংশ। অতএব আমাদের অংশে কোনো সমস্যা হবে সেটা আমরা দেখব না। স্যার আপনিও আমাদের অংশ স্যার। ধন্যবাদ। অবশ্যই অংশ। এবার একটা জিনিস দেখেন যে এখানে কোনো প্রকার আমি এখানে প্লাগইনসে দেখেন কোনো প্রকার আমি কোনো প্লাগইনস এক্সট্রা এসএসএল ইউজ করা নাই, এখানে ইউজ করা নাই। তাহলে এখন কি হবে? এখানেও দেখেন কোথাও এসএসএল আছে কিনা। আপনি একটা মাথায় রাখবেন, একটা ডোমেইন মোটামুটি একদিন পর হোস্টিং এ ফুল এসএসএল চলে আসে। যদি না আসে আপনি নিজেই আপনার এসএসএল নিয়ে আসতে পারেন এই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিয়ে, কারণ হোস্টিং আমাদের এখানে এনাবল করে দেওয়া থাকে, সাথে সাথে হয়ে যায়। আর যদি না হয় এটাকে ম্যানুয়ালি রিজেনারেট করা যায়। সেটা কোথায় দেখেন, ডান সাইডে, আমি সি প্যানেলে গিয়েছি, ডান সাইডে দেখেন লেখা আছে তালা দেওয়া আছে। এটা হচ্ছে যে আপনার ডিভি সার্টিফিকেট,
আমরা যদি ক্লিক করি তাহলে এটা পুরোপুরি দেখবেন যে, আর যদি এখানে অপশন থাকে যে তালা দেওয়া নাই, তাহলে ওখানে ক্লিক করার পর অটো জেনারেট অপশন দিলেই এটা জেনারেট হয়ে যায়। এটা হচ্ছে যে এসএসএলটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যায়। তো এত মানে আপনি চেষ্টা করতে যাবেন না, ধরেন আপনি সি প্যানেলে যাচ্ছেন না, এত কষ্ট করার কিছু নেই, তাহলে কি করা যায়? আমি সি প্যানেলে যাব না, বাট এসএসএলটা অ্যাক্টিভ করে নেবো, এখনই আমার দরকার, এখনই আমার এটা দরকার। ডিবি সার্টিফিকেটটা কি? ডিবি সার্টিফিকেট এটা ডোমেইনের সার্টিফিকেট, অন্য কিছু না। ডোমেইনের মানে ডোমেইনটা ভ্যালিডেটেড কিনা সেইটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট, অন্য কোনো কিছু ইয়া না। ওকে, তো আসেন আমরা একটা প্লাগইনের মাধ্যমে করব অ্যাড নিউ। এখানে আমরা সার্চ দেব এসএসএল। আচ্ছা, এসএসএল এর মধ্যে অনেকগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমাদের একটা খুব মানে খুব জনপ্রিয় একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে রিয়েলি সিম্পল এসএসএল। সিম্পল এসএসএল ইনস্টল নাও, 4 লক্ষর বেশি, 4 মিলিয়নের বেশি এটা আপনারা মনে করেন যে এখন অ্যাক্টিভ। স্যার স্যার একটা কথা, সেটা হচ্ছে যে যেখানে ডিভি ছিল না আপনার এখানে, আর আমার ওখানে সেলফ সাইন্ড আছে লেখা। আপনি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? জি স্যার। একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে সাথে সাথে এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এইটা এখনো এটা রেডি হয়নি, এটাকে কিন্তু রেডি স্যার হয়। আমি তো 2 দিন আগে কিনেছি। আচ্ছা, একটু সমস্যা নেই, আমি আপনার কাছ থেকে কন্ট্রোলটা নিচ্ছি। আমাদের একটা লাইভ এক্সাম্পল দরকার ছিল, আমরা এক্সাম্পল পেয়ে গেছি। আচ্ছা, আমি কন্ট্রোলটা দেন আমাকে, আমি দিয়েছি। আচ্ছা, এখন আমাদেরকে করতে হবে কি, এই যে এখানে সেটিংস অপশনটা, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইটা ধরেন যে পুরোপুরি এখনো রান হয়নি, রান হোক আগে। ওটা অটো এসএসএল ইন প্রোগ্রেস, ও নিজেই করে দিচ্ছে। এখন আমরা যেই ক্লিক করেছি সেখানে অটো এসএসএল ইন প্রোগ্রেস কাজ শুরু করে দিয়েছে। স্যার কবে রেডি হবে এটা? বেশি সময় লাগবে না। কিন্তু স্যার আমি যখন এটা muslima.xyz লিখছি, সার্চ দিচ্ছি, এটা একটা অন্য সাইটে চলে যাচ্ছে। আপনি তো ওয়েবসাইটের নেমও আলাদা দেখছি। মাই এই যে এইখানে ইউআরএল এ তো এটা আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এলিট, মানে আপনি সাবডোমেইন ব্যবহার করছেন। না তো, আমি সাবডোমেইন তো ব্যবহার করছি না। কিন্তু আমাদের চোখের সামনে এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা কিন্তু স্যার আপনি যে ওয়ার্ডপ্রেসে সাবডোমেইন ক্রিয়েট করেছিলেন না, আমি আমার এটা তৈরি এখনো হয়নি, কিন্তু মনে করেছিলাম তৈরি হয়েছে। তো আমি ওখানে ওয়ার্ডপ্রেসে সাবডোমেইন আমিও ক্রিয়েট করেছি, কিন্তু এই নামে ক্রিয়েট করিনি, যে নামে কেন দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার মুসলিমা এক্সওয়াইজেড, এটা এখনো রেডি হয়নি, রেডি ক্লিক করলে হবে। আর এটা কি কারোর সাথে অ্যাডঅনস ডোমেইন হয়ে আছে? আমি জানি না, দেখি অ্যাডঅনস ডোমেইন কোনো কিছু এখানে হয়ে আছে কি না, হয়ে নাই। আচ্ছা, এটা ভালো করে দেখতে হবে যে আপনার লগইনটা কোথায় কি অবস্থায় আছে, মানে কোথায় থেকে আপনি লগইন করছেন। ডোমেইন ঠিক আছে, হ্যাঁ ডোমেইনটা আছে। যখন স্যার আমি ডোমেইন আর হোস্টিং আলাদা আলাদা কিনেছি। প্রথমে ডোমেইন কিনে ফেলেছি, তারপর তো আমি বুঝতে পারিনি যে হোস্টিংও কিনতে হবে, তারপরে আমি হোস্টিং কিনেছি। সেটা দেখতে হবে, না দেখলে আসলে ফট করে আগে বলা যাবে না। বাট আমরা শেষের দিকে এটা বলার চেষ্টা করবো, এটা নিয়ে একটু বসবো, তখন যাতে অন্যরাও যেন বুঝতে সুবিধা হয় সেটা। ওকে, আমরা আমাদের মতো আবার চলে আসি। তাহলে আসুন, আমরা যখন অ্যাক্টিভ করলাম তখন কি দেখতে পাচ্ছি? অ্যাক্টিভ ক্লিক করেছি, এখানে আমাদের এই যে অ্যাক্টিভ ক্লিক করেছি, এখানে উপরে স্ক্রিনে চলে আসছে, দেখেন যে অলমোস্ট রেডি টু মাইগ্রেট টু এসএসএল, অলমোস্ট রেডি। তাহলে কি, গো এহেড অ্যাক্টিভেট এসএসএল। ওকে, ক্লিক করছি। এখানে একটা শুধু খালি টিক চিহ্ন ইরর আছে, এই ইররটা সবারই থাকবে, এটাকে এনাবল করে দিবেন। এটা কি 301 রিডাইরেক্ট এনাবল, মানে যদি কোনো কখনো ভুল হয় সেটা 301, মানে ইরর কয়েকটা আছে, একটা হচ্ছে যে 404 নট ফাউন্ড দেখালে সেটাকে বলা হয় 404, একটা হচ্ছে রিডাইরেক্ট পার্মানেন্টলি, একটা হচ্ছে রিডাইরেক্ট টেম্পোরারি।
যেমন 301 302 রিডাইরেক্ট করে দিবে, সেটা HT অ্যাক্সেস রিকোয়ার্ড এনাবল, তো আমরা এটাকে এনাবল করে দিব। এই ভদ্রলোককে কোথায় পাওয়া যায় যদি দেখতে চান সেটাও আমি দেখা দিতে পারবো, বাট সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই ফাইলটা আগে ডিলিট করবেন না। তবে মানা করলাম তো, এটা নিয়ে একটা সমস্যা আছে, মানা করলে সেটির দিকে মন চায় বেশি। আপনি দেখতে যাচ্ছেন HT অ্যাক্সেস, এই ফাইলটা কোথায় পাওয়া যায়? এই ফাইলটা পাওয়া যাবে ফাইল ম্যানেজার, পাবলিক HTML, পাবলিক HTML, এখানে এসে সেটিংস, ডান সাইডে উপরে সেটিংস, শো হিডেন ফাইলস, শো হিডেন ফাইলস, সেভ। এই দেখেন এই ফাইলটা একটু আগে ছিল না, আমরা যেটা অফ করে দিই আমরা এখানে দেখতে পারবো না, তাহলে এটাকে আমরা সেটিংস থেকে শো হিডেন ফাইলস, HT অ্যাক্সেস, এটাকে আমরা এডিট অনেক সময় করা লাগে, তো আমরা এডিট করব না, জাস্ট ভিউ আপনাকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। ফাইলটা সিলেক্ট করলাম, ভিউ। তো বারবার বলছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ মানে HT অ্যাক্সেস সহজে হাত দিয়ে না, আগে মানে আর একটু অভ্যাস হোক, আর একটু সময় যাক, HT অ্যাক্সেস এর ভিতরে তো স্যার আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, তাই না স্যার? জি, এর অনেক কিছুই, মানে আমরা যদি অনেক সময় এরর গুলো এখানে হয়, তো ওই যে বারবার বলছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ আগেই না বুঝে করব না, এবং ইভেন এমনও হয় বোঝা জানা থাকলে আমরা এই ফাইলটাকে ব্যাকআপ নিই, ব্যাকআপ নিয়ে এই ফাইলটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়েও আবার কাজ করা যায়, সেটা আবার এনাবল কি করে করব সেটা আরেকটা জিনিস। তো এই সব বারবার বলছি যে আগে ফাইল মানে এই ধরনের ফাইলগুলোকে হাত দেওয়া ঠিক নয়। হ্যাঁ, সময় হবে, আস্তে আস্তে সময় হবে। আচ্ছা, আপনাদের একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, সময় হয়েছিল কি? আপনারা তো অনেক ব্যস্ত থাকেন, সেই ব্যস্ত সময় থেকে কি ওয়েবসাইটটা ভিজিট করার সময় হয়েছিল? স্যার দেখছিলাম মানে একজন বললেন দেখেছিলেন 21 বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর সেলিং ইবুক। স্যার আমিও দেখেছিলাম স্যার। অনেক রিচ স্যার, অনেক সমৃদ্ধ একটা ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট, অনেক কিছু, অনেক শুধু বিগিনার না, এখানে এত কন্টেন্ট আছে যে মনে করেন যে আপনি ইভেন ভিডিও থেকে শুরু করে হাউ টু স্টার্ট এ ব্লগ, ক্রিয়েট এ ওয়েবসাইট, ইমেল মার্কেটিং, ওয়ার্ডপ্রেসের মানে অনেক অনেক এদের মানে অপশন আছে। প্লিজ টিউটোরিয়াল, হ্যাঁ মানে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল গুলো যদি দেখতে চান দেখেন, হাউ টু ক্রিয়েট এ ইয়েস অর নো অবটেইন ইওর ওয়ার্ডপ্রেস সাইট, how to display your Facebook timeline in your WordPress। 17 আগস্টের একটা পোস্ট যে আপনি ডিসপ্লে করবেন 40। এই ইরোডটা কি এখনো আছে রয় সাহেব? গতকাল এটা ছিল, এখন আর নাই। এখন কি আপনার ইয়েতে আছে যে গতকাল বেশ কয়েকটা পোস্ট করতে গিয়ে 404 একটা ইরোড এসেছিল? হ্যাঁ এসেছিল, বিকালের পর থেকে আর এই জিনিসটাকে ফিক্স করা হয়েছে, ইরোড ছিল। যাই হোক, এটা আপনারা ফলো করবেন প্লিজ প্লিজ, আবার বলছি অনেক অনেক জানতে পারবেন ভাই, জানার শেষ নাই, তাই বলে সকল জানা বৃথা, তাই এরকম কিছু একটা কথাবার্তা আছে না, ওরকম যেন আমরা না করি। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে কি করে। দেখেন যে কাজ করতে আপনি দেখায় দিচ্ছে, এর চেয়ে আর কি করা যায় বলেন? আপনাকে দেখায় দিল কি করে কাজ করতে হবে, সেই জিনিসটা আপনাকে দেখায় দিচ্ছে। এখন বলেন আপনি সেটা পারবেন না, আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার ওয়েবসাইটে কি করতে হবে, ডিসপ্লে ইওর ফেসবুক টাইমলাইন, আপনার ওয়ার্ডপ্রেসে আপনার ফেসবুকের টাইমলাইন যেন আসে, এটা যেন দেখা যায়। উনি দেখাবেন ওনার পেজের অথবা গ্রুপের যে কোনো কিছু শো করবেন, এই জিনিসটা আপনাকে দরকার। স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে। বলুন স্যার, এসএসএলটা কি মানে এইভাবে এইচটিটিপি যোগ করলে হয় নাকি আবার এটা পারচেজ করে লাগাতে হয়? যে হোস্টিং কোম্পানি তারা পারচেজ করে, যেমন আমার কলেজের পেমেন্টটা অনলাইনে নেওয়ার জন্য আমার ওয়েবসাইটে এটা মানে বিকাশ অ্যাকসেপ্ট করতেছিল না এসএসএল ছাড়া, তো তখন আমরা এটা মানে আমাদের যারা ওয়েবসাইট দিচ্ছে তাদের থেকে মানে কন্ট্যাক্ট করে বলছি যে এটা আমাদের পারচেজ করে দেওয়ার জন্য। তো এটা কি এইভাবে ফ্রি লাগালে যে কথা, পারচেজ করে লাগানো কি একই কথা? আচ্ছা, এখন তো অরিজিনাল জায়গায় হাত দিয়েছেন, এর মধ্যে একটা ফাঁক ফোকর আছে, অনেক ফাঁক ফোকর আছে, যে এটাকে ওই যে নাউন ফি প্রোনাউন ফির মতো ব্যাপার। হ্যাঁ,
এসএসএল এর ভ্যারাইটি আছে, বাট সিম্পল যে আমাদের ওই যে আপনি যে পেমেন্টের কথাটা বলছেন, আমাদের এইরকম এসএসএল দিয়েও ফ্রি দিয়েও চলে, বাট কোয়ালিটি যদি নিতে চান তখন আপনাকে কিনতে হবে। যারাই আপনাকে কিনে দিয়েছে কিংবা যেটাই করেছে, আমি সিম্পল একটা অভিজ্ঞতার কথা বলি। গত কয়েকদিন আগে একজন ক্লায়েন্ট আমাকে বলেছেন আপনার কাছ থেকে .com এবং ডোমেইন এবং হোস্টিং নেব। তা আমি তাদেরকে বলেছি 800 প্লাস হচ্ছে, উনি 3 জিবি নেবেন, ওনার 1500 টাকা আসবে। উনি বলছেন যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে বলছেন যে ওনারা তো আরো বেশি চাচ্ছে, আপনি কেন কম চাচ্ছেন? তো এখানে আমার অ্যান্সারটা ছিল এরকম যে ওনারা যেটা চাচ্ছেন ওনাদেরটা ঠিক আছে, ওনাদের কাছে ঠিক আছে, কারণ ওনারা অফিস নিয়েছেন, ওনারা একটা প্রতিষ্ঠান দিয়েছেন, ওনারা এমপ্লয়ি আছেন, তাদের একটা খরচ আছে, তো সেই হিসেবে ঠিক আছে। কিন্তু আমার এখানে আমার বাসায় আমার হচ্ছে অফিস, আমার এক্সট্রা কোনো খরচটা নেই, সেই জায়গায় আমি আমার ক্লায়েন্টকে ওই জায়গাটা আমি ভ্যালু দিয়ে দামটা কমাই দিয়েছি। তো এইটা আমার আমার সেলিং এর মোটো, যে আমার দাম কম আর সেলটা বেশি। তো এখন এই জায়গায় আপনার যে এসএসএলটা দরকার ছিল, এটা যদি আমার সিম্পল এসএসএল দিয়ে হয়ে যায়, তাহলে আমি কেন আমার ক্লায়েন্টকে কষ্ট করায় আবার একটা এসএসএল কেনাবো? আমি তো বারবার বলছি এসএসএল এর ভালো শেষ নাই। এসএসএল মানে বছরে মনে করেন যে 10,000 টাকারও এসএসএল আছে, বছরের খরচ হবে। কিন্তু এটা নির্ভর করবে যে আপনি কোন ধরনের কাজ করছেন। সেটাতে যদি সিম্পলে কাজ চলে, তাহলে কেন আমি ক্লায়েন্টকে আমি বেশি দেওয়া? তো এটা অনেক কন্ট্রাডিক্টরি কথা হয়ে যাবে অনেক কিছু, মানে দেখা যাবে তাদেরকে খারাপ বলা, নিজেকে ভালো বলা, এটা দরকার নেই। আপনি এইটুকু জেনে রাখেন, যদি সিম্পল দিয়ে কাজ হয় তাহলে আমার বড়টাতে যাওয়ার দরকার হবে না। স্যার আরেকটা ব্যাপার স্যার, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছি, ফ্রি ওয়েবসাইট আর কি। সেখানে মনে হয় প্লাগইনস ইনস্টল করা যায় না ফ্রিতে। আপনি কি একটু দেখবেন স্ক্রিন শেয়ার করলে? ওটা যায় না। আচ্ছা আমি একটু পরে জাস্ট একটু করে আপনি আমাকে মাথায় রাখবেন যে আমি আপনাকে আজকে 40-45 থেকে আজকে 11:45 থেকে আমি সবার স্কিমগুলো নিব। আচ্ছা আমাকে একটু মনে করে দেবেন প্লিজ। ওকে, তো এই কথাটা ছিল যে এনাবলটা আমরা একটু আগে একজন প্রশ্ন করলেন যে এসএসএলটা যেটা ব্যাপারটা, এটা হচ্ছে হোস্টিং থেকে যদি দেওয়া থাকে, হোস্টিং ওয়ালারা নিজেরা পেয়ে থাকে। আমি যেটা পেয়ে থাকি সেটা দিতে আমার সমস্যা কোথায়? আমি যেটা পাই সেটাকে যদি আবার ফ্রি পাই, সেটাকে পেইড ভার্সন দিয়ে দিই, তাহলে আমার মুসিবত। তো আমরা আচ্ছা স্যার, এই এসএসএলটা আপনি যে বললেন যে আমাদের সাইটে অত ভালো দরকার নেই এই মুহূর্তে, এই ভালো মন্দের ব্যাপারটা স্যার কোনটার সাথে কোন এসএসএল লাগাবো না, মানে কোন ওয়েবসাইটের সাথে বুঝবো কি হবে? আচ্ছা আমি আমার এখন এই ধরনের এই পরিমাণ এসএসএল দরকার। থ্যাংক ইউ। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার যে এসএসএলটা অ্যাক্টিভ আছে এইটা এনাফ যে করে পরিমাণ বড় লোকাল বাংলাদেশি কোনো ট্রানজাকশন করার জন্য। কিন্তু যদি আপনি পেপাল অ্যাড করেন, পেপাল তো আর বাংলাদেশি ট্রানজাকশন না, একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, আপনি তো মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যখন করবেন তখন ওরা হয়তো অনেক সময় বলবে যে না আমি এই এসএসএলটা নিব না। আমাদের রিকোয়ারমেন্ট যেমন ওনাকে যেমন বলেছেন যে বিকাশের ওখানে অ্যাড করতে লাগলে এসএসএলটা আলাদা হতে হবে, ওইরকম যদি কিছু বলেন তখন ইন্টারন্যাশনালি পেমেন্ট নিয়ে কাজ করতে গেলে তখন আপনি এসএসএল এর কোয়ালিটি আছে, এসএসএল এর প্রোভাইডার আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই পেমেন্ট দিয়ে আপনাকে সেটা নিতে হবে। এখন আপনি বলবেন যে কেন আমি রাজি হব? আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছেন, সো আপনি তখন মানি ডাজন্ট ম্যাটার, আপনি কোয়ালিটি ইনশিওর করবেন। কেউ যদি ভয় পায় যে আপনার সাথে দেখা করলে আমার সাথে দেখা করলে আপনার টাকা নষ্ট হয়ে যাবে, মানে আমি আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নেব, আপনি তো আমার সাথে দেখাই করবেন না, এই ব্যাপারটা লোকাল ট্রানজাকশন যে কোনো কিছুর জন্য এনাফ। কিন্তু তারপরও যে বারবার বলছি ভালো শেষ নেই, এসএসএল এর কোয়ালিটি আছে, ওয়েবসাইট আছে, বিভিন্ন প্রোভাইডার আছে, সেখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে। আপাতত একটু এসএসএল এখানেই আসি, আমাদের জন্য এই এসএসএল এনাফ, এক লাইনে শব্দ শেষ। তাহলে আমরা এটা এনাবল করে দিলাম এবং যা কিছু করলাম সেভ করলাম। ফার্স্ট টাইম যিনি ব্যবহার করবেন এসএসএল, যিনি বলছেন যে যদি কোনো প্লাগইন ব্যবহার না করি কোনো প্রবলেম হবে কিনা, হবে না, এটা কোনো সমস্যা নেই। যদি আপনার হোস্টিং থেকে যদি অটো এসএসএল অ্যাড করার অপশন থাকে তাহলে আপনার প্লাগইন অ্যাড না করলেও হবে, এটা প্লাগইন অ্যাড না করলেও হবে। বাট ভালো হয় যে প্লাগইনটা নিয়ে আপনি এসএসএলটাকে পুরোপুরি অ্যাক্টিভ করে নেন, আপনার জন্য সুবিধা হবে। সাইডে একটা সিকিউরিটি অ্যাড করা হলো। আমরা সিকিউরিটি মেজার নিয়ে আবার কথা বলবো, এটা নিয়ে একটা প্লাগইন আছে, আমরা এটা পরের দিকে আরো কয়েকটা মনে করেন থিম নিয়ে কাজ করি, তারপর আমরা লাস্টে সিকিউরিটি নিয়ে কথা বলবো। আমি আর কয়েকদিন পর আবার আরেক স্যার আসবেন, তারা আবার কোর্স কন্টিনিউ করবেন, আমি শেষের দিকে আবার এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা একটা প্লাগইন নিয়ে কথা বলেছি যে এটাতে আমরা এসএসএলটা অ্যাক্টিভ করে নিলাম, যার ফলে আমাদের সাইটটা এখন অপটিমাইজ করতে সুবিধা হবে। ফাইন।
এখন আমাদের যে কাজ, এখন আমরা একটু এই থিমটা নিয়ে আমরা কতদিন কথা বলেছি, আমাদের একটা সিম্পল থিম 2011 সেটা নিয়ে আমরা এক কাজ করব। এখন আমাদের একটা বড় আরেকটা একটু ওইটার চেয়ে আরেকটু ভালো ফ্রি লেটেস্ট সেটা নিয়ে আমরা একটু যাব। এটা হচ্ছে আস্তারা। আমরা এটাকে ডিলিট করে দিই, ASTR আমরা জাস্ট থিমটা আবার ইনস্টল করা মনে যদি না থাকে আমরা সবাই আবার একটু শো ডাউন করছি, অ্যাড নিউ। আমরা নতুন আরেকটা থিম, এবং এই থিমটা সবার আমি চাইবো যে আপনাদের রিকোয়েস্ট থাকবে যারা যেভাবে সাবডোমেইন হোক মেইন ডোমেইন হোক যেভাবে যেভাবে প্র্যাকটিস করছে এই ডোমেইনটা যেন থাকে, এবং আমরা এইটার মজাটা কি সেটা আমরা দেখব। সার্চ করব আস্থা, ASTRA আস্থা। এই আস্থা থিম নিয়ে আমরা কাজ করব, সেটা দেখব। ইনস্টল, খুব হালকা একটা থিম, অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে, ভালো কথা। এখন আমরা একটু ভিউ করে দেখি তো কি অবস্থা, সাইটটা ভিজিট করে। আমাদের যতদূর আমার মনে পড়ে ডিজাইনটা এখানে তো আছে, এই ট্যাবে আছে, এই ছিল ডিজাইন। এখন আস্তে ইনস্টল করার পরে মেনুটা চলে গেছে এই সাইডে, এখন ডান সাইডে উইডগেট চলে আসছে, ফুটারগুলো নাই, ফুটারটা হয়ে গেছে ডান সাইডের উইডগেটে সব চলে গেছে। তাহলে এখন উপায়, বুদ্ধি, আচ্ছা ssl.com এ সবাই SSL নিয়ে ব্যস্ত হয়ে আছেন, ঠিক আছে। প্রশ্ন যখন এসেছে কথা একটু বলি। এখানে গুড় মিষ্টির ব্যাপার সেবার আছে, যত গুড় দিবেন এর তত মনে করেন যে মিষ্টি সৃষ্টির ব্যাপার আছে। এবং এই যে দেখেন আরো পড়ার শেষ নেই। হোয়াট ইজ SSL 2 অক্টোবর 2019 সালে তারা পোস্ট করেছেন, হ্যাঁ। এবং সবাই চাইবে প্রোডাক্ট সেল করার, সবাই চাইবে তার প্রোডাক্ট সেল করার, এবং তার অনেকগুলো প্রোডাক্টের ভ্যারাইটি আছে, বেসিক, প্রিমিয়াম, হাই, এন্টারপ্রাইজ। আমাদের যেমন এই যে আপ টু 500 ইউনিক ডোমেইনস উইথ সিঙ্গেল সার্টিফিকেট, একটা সিঙ্গেল সার্টিফিকেটে হবে, এক সার্টিফিকেটে অনেকগুলো। আমরা যারা হোস্টিং প্রোভাইডার, আমরা যাদের কাছ থেকে নেই, আমরা একটা সেলের উপর নেই, এতগুলোর জন্য একটা সার্টিফিকেট, এরকম মাল্টি অনেকগুলো আছে। একটু পড়তে থাকুন এই ধরনের ইয়েগুলোর যে রিসোর্স গুলো আছে, অ্যাবাউট সেকশন গুলো, তারপর দরকার হলে এটা নিয়ে আবার আলোচনা করা যাবে। হ্যাঁ, একটা SSL নিয়ে এতক্ষণ সময় যদি ব্যয় করি, আমরা যদি একটু পড়াশোনা করি তারপর প্রশ্ন করলে আমাদের মনে হয় যে জিনিসগুলো অনেক ভালো হবে। এবং এই SSL আর TLS কি একই এখানে যে দেখলাম? সরি, আমি শুনতে পারিনি স্যার। SSL এবং TLS কি একই? কোথায় DLS? স্যার ওই যে জায়গাটাতে আপনি ক্লিক করেছিলেন নিচে ওইখানে ছিল। স্যার ডোমেইন নেম সার্ভার যেটা বলছে DNS ক্লিক করেছিলাম স্যার আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে। DNS না DNS আলাদা। DNS টা হচ্ছে যে আপনি হোস্টিং থেকে আপনি একটা নাম্বার করবে, সেই নাম্বারটা ডোমেইনে অ্যাড করে দিতে হবে, সেই নাম্বারটা ডোমেইনে আপনাকে অ্যাড করে দিতে হবে। যেমন আমি যদি name.com name.com এর ইয়েতে চলে যাই, আমরা কিন্তু থিমে ছিলাম, আস্থা থিমে ছিলাম, এবং ওটা নিয়ে আমরা কথা বলছিলাম এবং বলবো ইনশাআল্লাহ। আমি আর এখন এখান থেকে কিনি না, বাট একটা দুটো ডোমেইন আছে এখন। স্যার যিনি কোয়েশ্চেন করছেন উনি মনে হয় TLS জানতে চেয়েছে, ওই যে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি যেটা, সেটা আর SSL কি সেম কিনা, সম্ভবত কোয়েশ্চেনটা এটা ছিল। শেষে আমি DNS এ চলে গেছি, এটা হলো। আচ্ছা, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আছে, আপনারা একটু পড়বেন, এটা নিয়ে পড়ে তারপর এটা নিয়ে আমরা যে TLS DNS SSL ফটোমে এই ধরনের কথা, আমি আমার লিসেনিং এর সমস্যার জন্য আমি অন্যটা শুনেছি। তো এই জিনিসগুলো একটু পড়েন, তারপর এটা নিয়ে আবার আলোচনা করা যাবে। হ্যাঁ, তাছাড়া সবাই কারো কাছে নতুন, কারো কাছে একটু পুরাতন, সবাই একটু আগে একটু পড়ে নিই, তারপর এটা নিয়ে দরকার হলে আবার আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু আমরা সামনে আগাই। আর আমি মনে করছিলাম DNS নিয়ে কথা বলছেন, তাহলে এটা ডোমেইনে DNS নিয়ে দেখা হলো। ওকে, বাদ, শেষ।
এবার আসেন আমরা এই থিমটা নিয়ে একটু কথা বলতে চাই। এই আস্থার থিমটা আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকের যেন এটা হচ্ছে যে ইনস্টল করা থাকে। তখন এই আস্তারা দেখেন, আস্তারা অপশনস অন্যগুলো ছিল কাস্টমাইজ, এইবার দেখা যাচ্ছে এইরকম তো আমাদের ছিল না, অন্য অপশনে ছিল না। এগুলো কই থেকে আসলো? আপলোড লোগো, তারপর কাস্টমাইজ ফন্ট, লেআউট অপশন, এক একটার এক এক অপশন আছে, যে অপশনগুলো আমাদেরকে হেডার অপশন, হেডারের কি কি অপশন থাকে সেই অপশনগুলো এরা আগের বার হচ্ছিল 2011 তার এক ধরনের ছিল। আবার বলতেছে ইম্পোর্ট স্টার্টার টেমপ্লেট, এগুলো আবার কি জিনিস? আচ্ছা, ডু ইউ নো আস্তা অফার এ ফ্রি লাইব্রেরি অফ স্টার্টার টেমপ্লেট? আমি জানি না তো, তাহলে এটা কই থেকে হবে? ইম্পোর্ট ইউর ফেভারিট সাইট ইন ওয়ান ক্লিক এন্ড স্টার্ট ইউর প্রজেক্ট উইথ স্টাইল। ইম্পোর্ট ইনস্টল ইম্পোর্টার প্লাগইনস। ওরা বলছে যে আপনি প্লাগইনসটা এই ইম্পোর্টটা করে নেন, স্টার্টার টেমপ্লেট ফ্রি লাইব্রেরি আছে। হ্যাঁ, এলিমেন্টর লাগবে স্যার, তাই না? হ্যাঁ, আমরা আসতেছি। তখন আবার এলিমেন্টরের কথা চলে আসবে, আসতেছি। তো আমরা বলছি যে এইটা কি আমরা এই স্টার্টার টেমপ্লেট সম্বন্ধে জানি? তাহলে এটা কি করতে হবে? যেমন ইনস্টল, আমরা একটু ইনস্টল ক্লিক দিলাম, ডিটেইলসে দেখি। যেই আমরা কি লিখলাম স্টার্টার টেমপ্লেট, একটা কথা চলে আসলো। তারপর আপনাদের একটু বলি, অ্যাডভান্স একটু কথা চলে আসবে যে এখানে সিলেক্ট ইওর পেজ বিল্ডার। আপনি যে ওয়েবসাইটটা করবেন, এতক্ষণ এতদিন দেখেছেন 2011, এইবার আমরা একটু বলার চেষ্টা করতেছি আস্তারা নিয়ে বলার চেষ্টা করছি। তো সেইখানে আপনি যখন এই আস্তারা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আস্তারার অপশনসে গিয়ে আমরা দেখতে পারলাম যে ওরা বলছে যে আপনি যে কাজ করতে চান একটা স্টার্টার টেমপ্লেট আছে আমাদের। আগে কিন্তু এই বাঁ সাইডে এটা ছিল না, মাউসের এই দেখেন এটা ছিল না। জাস্ট আমরা ক্লিক করার পরে এইখানে অপশন হয়ে যাবে, অনেকগুলো পেজ বিল্ডার আছে। আমরা যে কোনো একটা সিলেক্ট করব। প্রথমে এলিমেন্টর সিলেক্ট করব। এলিমেন্টর দিয়ে কি কাজ হয় সেটা পরে আসতেছি, বাট আমরা প্রথমে সিলেক্ট করব এলিমেন্টর। স্টার্টার টেমপ্লেট, এলিমেন্টর সিলেক্ট করে আমি চলে এসেছি। আমি দরকার হলে আবার দেখাচ্ছি প্লাগইনসটাকে, যদি ওটা রেকর্ড থেকে যাবে, তারপরেও আমি এই স্টার্টার টেমপ্লেট ডিঅ্যাক্টিভ, এখান থেকে ডিলিট। আচ্ছা, আপনাদের জন্য আমার একটা কাজ থাকবে, আপনারা প্রায় ক্যাটাগরি করবেন, 4-5টা ক্যাটাগরি করবেন এবং 5-6টা করে পোস্ট, 10টা করে পোস্ট রেডি করবেন। যারা সাইট করছেন, যারা সাবডোমেইন করছেন, তারা এই জিনিসটা করবেন। কি ক্যাটাগরি হবে, কি পোস্ট হবে, আপনি মানে জাস্ট হোয়াট এভার কপি পেস্ট যেখান থেকে পারবেন করেন, সমস্যা নেই। আমার সাইটটা ডিজাইন করতে কাজে দিবে। ওকে, আমরা আবার একটু আস্তার অপশনে যাই। দেখেন ডান সাইডে ছিল ইনস্টল ইম্পোর্টার প্লাগইনস, এটা কিন্তু আস্তারা এইভাবে আছে। ইম্পোর্টার প্লাগইনস এখন এইখানে এই এলিমেন্টর অটোমেটিকলি এটার সাথে নিয়ে নিচ্ছে, এখানে কাজ করবে এলিমেন্টর দিয়ে। এখানে বলছে যে বিজনেস রিলেটেড টেমপ্লেট আছে, আদার ব্লগ, ই কমার্স, অল ফ্রি। এইখানে একটা, এই ফ্রিতে আমরা ক্লিক দিব। দেখা যাচ্ছে যে এখানে ফ্রিতে অনেকগুলো ওরা টেমপ্লেট আমাদেরকে দিয়ে দিয়েছে। বলছে আমাদের টেমপ্লেট আছে, আপনি ইচ্ছা করলে নিজেদের মতো করে এটাকে সাজায় গুছিয়ে নিতে পারবেন। তো এইটা তো এই যে ইয়া বলেন তো, যারা ফ্ল্যাট কেনেন তারা কি কেনেন, ফ্ল্যাটের কিভাবে কেনেন কাঠামোটা? স্যার স্কয়ার ফিট দেখে এভাবে, তারপরে ডেকোরেশনটা কেমন? ডেকোরেশন দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ধরেন যে কিছুই নাই, টাইলস করা আছে আর কিছু করার নেই। আরেকটা আছে যে আপনি ফার্নিচার সবকিছুই দেওয়া আছে, আপনি যদি মনে হয় এখন সাজায় গুছাই দেন, এই ধরনের ফ্ল্যাট হতে পারে। কিন্তু যারা জমি কেনেন তারা কি ফ্ল্যাট পান? না স্যার, জমিটাকে রেজিস্ট্রেশন করতে হবে, এ করতে হবে, সে করতে হবে, বিল্ডিং বানাতে হবে, অনেক কিছু ছোট ছোট অনেক কিছু যুক্ত করে তারপর একটা একটা বাড়ি, একটা বিল্ডিং হয়, তাই না?
তো এরা বলছে যে আপনি যদি আমার আস্থা থিমটা ব্যবহার করেন, আমাদের কিছু প্রি আমরা টেমপ্লেট করে দিয়েছি আপনাদেরকে, আপনারা এখন শুধু ওটাকে সাজায় গোছায় নিয়ে নেন, ডানে যাবেন না বামে যাবেন। যেমন দেখেন আমরা এখন একটা অর্গানিক সাইট বানাবো, জাস্ট ক্লিক করলাম, ডিজাইন হোম পেজ অ্যাবাউট কন্টেন্ট এরকম, এবং হোম পেজটা কিরকম হবে এই জিনিসটা আমরা সাইট রেডি করবো মনে করেন। ইম্পোর্ট বলছে যদি আপনি প্রিভিয়াস কোন কন্টেন্ট থাকে সেটা ডিলিট হয়ে যাবে, ইম্পোর্ট। এই যে ইনস্টলিং আস্থা অনেকগুলো মানে এলিমেন্টর অ্যাড হবে, আরো কিছু প্লাগইন অ্যাড হবে। আমি এলিমেন্টর নিয়ে পরে কথা বলবো, আমাদের এলিমেন্টর আলাদা ক্লাস আছে, বাট আমি আপনাকে শুরুতে একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনার মধ্যে আপনি যদি মনে করেন যে আমার দ্বারা ডিজাইন আমি কিভাবে করব, কাস্টমাইজ কি করে করব, জাস্ট এটার জন্য আমি আস্থা থিমটা এর সাথে আমরা যুক্ত করছি। এটা আমাদের মেইন সিলেবাসেও এটা অতভাবে ইয়ে করা নেই, তারপর পরবর্তীতে এটাকে অ্যাড করার চেষ্টা করছি যাতে সবার মধ্যে উৎসাহ জাগে। কারণ আপনি যদি ডিজাইন নিয়ে যদি আগ্রহ না থাকে, আমি বারবার বলেছি ডিজাইন দেখতে হবে, তো ডিজাইন নিয়ে যদি আগ্রহ না থাকে তাহলে তো ওখান থেকে এটাকে কাজ করা যাবে না। আমি ফ্রি থিমে ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে একটা অর্গানিক ফুড, এটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। স্যার এই সেক্টরে আসার আরেকটা অন্যতম কারণ হচ্ছে কি স্যার, এখানে ডিজাইন সম্পর্কে জানা যায় স্যার, মানে একটা প্রাণবন্ত একটা সাইট মানে লাগে স্যার, তখন ডিজাইন সম্পর্কে জানলে আর কি আপনি যত ভালো কিছু শিখতে যাচ্ছি। আপনি যত ডিজাইন দেখবেন, যত জানবেন, যত চিন্তা ধারণা আসবে, আচ্ছা এই জিনিসটা কি করে করেছে, সে ওভাবে কিভাবে করবে, সে ব্যাক এন্ডে কি করছে, উনি কোন ধরনের, যেমন একটা প্লাগইন এলিমেন্টর, আপনি যদি কোনো কিছু না করেন একটা এলিমেন্টর থিম দিয়ে মানে প্লাগইনস দিয়ে অনেক কিছু কাজ করতে পারবেন। যেমন আমরা যদি ইয়েতে চলে যাই, ইউটিউবে যাই, আপনি জাস্ট এলিমেন্টর থিম টিউটোরিয়াল সার্চ দিবেন, 30 মিনিট 40 মিনিটের 1-1.5 ঘন্টায় ধরেন ই কমার্স সাইট করে ফেলতেছে এলিমেন্টরে। ওদের লাভ কি, ওরা একটা অপশন আছে, ওরা বলে যে ফ্রিতে এই করা যায়, পেইডে আসলে এই করা যায়, এলিমেন্টর প্লাগইনসটা সেল করা তাদের চিন্তা। আপনাকে যদি বলা হয় ফ্রিতে এই হয়, পেইডে এই হয়, আপনি ফ্রিটা করার পর পেইডে যাবেন। ওকে, আমরা সাইটটা ভিজিট করি। কি আসবে কি আসবে বলেন তো? আপনি যে মেনু করেছেন, মেনুটা ওরা রেখে দিয়েছে, প্লাস ওদের মেনুটাও অ্যাড করেছে, সাথে একটা ই কমার্সের টেমপ্লেট আপ করে দিয়েছে, অর্গানিক ফুড। আমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। কি করে কাজ করে এটা নিয়ে আমরা আগামীকাল কথা বলবো, কিন্তু আমি আসলে বলতে চাই যে আপনি এটা ইনস্টল করেন, ইনস্টল করাও এটা একটা মনে করেন কাজ। এইখানে যদি আপনি বলেন না আমার এই, আপনি এটা কি দেখালেন, এটা আমার ভালো লাগতেছে, আমি অন্য কিছু দেখব, কি দেখবেন আসেন বলেন। আপনি মনে হচ্ছে যে আমি যোগা ইনস্ট্রাক্টর, এই যোগা ইনস্ট্রাক্টর দিয়ে কি কি থিম কাজ করা যেতে পারে, যে উনি যে যোগা শেখাচ্ছেন, ধরেন আমরা এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট কমপ্লিট সাইট। আমার ইয়া নাই, আমার আর ইয়া ভালো লাগলো, অর্গানিক সাইট কি দিচ্ছেন না দিচ্ছেন এগুলো আমার পছন্দ ভালো লাগতেছে না। এটা ছিল তো এই অবস্থা, সেখান থেকে হয়ে গেল এখন এই অর্গানিক নিব না, আমি চাল ডাল বিক্রি করব না, আমি যোগা শেখাবো। আসলে কি যোগা শেখাবো আমরা, তাহলে ডিলিট প্রিভিয়াসলি ইম্পোর্টেড, মানে প্রিভিয়াসলি যে ইম্পোর্ট করা হয়েছে সেটাকে ডিলিট করে দিয়ে এখন দিবে। এখন দেখেন যারা টিচার আছে, উনি যদি টিচিংটা যদি তার সাইডে রেডি করতে চান, মনির হোসেন সাহেব আপনার হ্যান্ডিস দিচ্ছি একটু, আপনি যদি কোনো কিছু নিজে শিখাতে চান, আপনি ইউটিউব কি করে ভিডিও তৈরি করে সেটা শিখাতে চান, এই যোগাতে জাস্ট শুধু খালি ওখানে রিপ্লেস করবে, ছবির জায়গায় ছবি রিপ্লেস হবে, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট রিপ্লেস হবে, তাহলে ডিজাইনটা আপনি কাস্টমাইজ করা হবে। আমি দেখানোর চেষ্টা করব, আমি যে খালি মুখে বলছি তা না, আমরা দেখবো চেঞ্জ কি করে করে। দেখা যাচ্ছে আপনি আরো সুন্দর, আমি কি করেছি তার চেয়ে আপনি আরো সুন্দর সুন্দর চেঞ্জ করতেছেন। জি, যিনি হ্যান্ড রেজ করেছিলেন, এটা ইম্পোর্ট হোক ততক্ষণ তার কথাটা আমি শুনি। স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার, এটা তো হচ্ছে আমরা এলিমেন্টরের পেজ ডিজাইন যেগুলো করা ছিল সেইগুলো ইনপুট করলাম। এখন স্যার হচ্ছে কিছু থিম আছে যাদের হচ্ছে স্যার যে ডেমো কন্টেন্টটা স্যার ইম্পোর্ট করা যায়, মানে সাইটটা
আসবো আসবো, আমাদের শুধুমাত্র এলিমেন্টর নিয়ে আমি একটা কথা বলছি তো, তারপর আমাদের অপশন আছে, তারপর জি আমাদের স্যার। অপশন আছে, আমাদের ডিজাইন নিয়ে আরো কথা বলা হয়েছে, আরো দু একটা থিম নিয়ে আমাদের কথা বলা আছে। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সব সময় এই ধরনের ব্যাপারগুলো সাবডোমেইন গুলোতে করবেন, তাহলে আপনার টেস্ট লোকজনকে আপনার পোর্টফোলিও দেখাতে পারবেন। এখন যাই হোক, আমরা যদি এই এখানে একটা কথা আছে, আপনি যদি ক্লায়েন্টকে এইটা দেখান তাহলে কি ভালো হবে? উনি বলবেন এখানের না মধ্যে স্যার। মানে আলাদা কি আছে। এখন এই জায়গাটা যদি আপনি একটা ছবি পরিবর্তন দেখান, এটা হচ্ছে অর্গানিক বিদেশি স্টাইলে, যেমন হচ্ছে যে যে কি এই যে দেখেন ডলার পাউন্ড সিম্বল দেওয়া আছে, পাউন্ড দেখালে তো উনি নিবেন না। ফ্রেশ ভেজিটেবল, ওদের ভেজিটেবল আমাদের ভেজিটেবল কালারগুলো এক না। ছবি হয়তো কিছু কিছু জায়গায় মিলে যেতে পারে, কিন্তু তথ্য তো দিতে হবে। যেমন সেই ছবিগুলা কফি দিয়ে তো আমাদের নেসক্যাফের একটা ছবি দিয়ে অ্যাড করে দিলেন। ফ্রেশ অর্গানিক জুস, এই জুসের বদলে আপনি প্রাণের একটা জুস অন্য কিছু একটা ছবি দিলেন, দিয়ে সেখানে আপনি তথ্যগুলো লিখলেন। এই যে লেখা হলো, কাস্টমার একটা রিভিউ চাচ্ছে, এই কাস্টমার রিভিউটা ধরেন আপনাদের মধ্যে কারো একটা ছবি অ্যাড করে দিয়ে আপনি কাস্টমার রিভিউ দিলেন, দেওয়ার পর ফিচার ব্র্যান্ড, এখানে আরো ছবি আসবে, ছবিগুলো এখন দেখা যাচ্ছে না। এবার অ্যাপেল স্টোরেজ, এটাকে আপনি ডেমো রাখলেন যে এটা যাবে। লোকেশন, এই দেখেন প্রাইভেসি পলিসি এর অ্যাড করেছে, শিপিং ডিটেইলস কি হবে, হ্যাঁ প্রাইভেসি পলিসি লিখেছে কিন্তু হাইপার লিংক করেনি, তো আপনি প্রাইভেসি পলিসি তৈরি করে ওখানে অ্যাড করে দিলেন, টার্মস এন্ড কন্ডিশন সেখানেও অ্যাড করে দিলেন। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে এডিট, আমরা এডিট করা কি করে করা আমরা সেটা দেখব। আমি একটু জাস্ট এই সাইটটা ভিজিট করাই। আমরা কি দিয়েছিলাম? আমরা দিয়েছি হচ্ছে যে ইয়োগা। আসেন, ইনি ইয়োগার ছবি দিয়েছেন, এখানে অন্য কোনো ছবি হতে পারে, যে একটা টিচার সে আছে তার একটা ওয়েবসাইট, পিছনে ইয়োগার যেহেতু বুদ্ধিস্ট আসছে, এই জিনিসটা এটা হয়তো একজন টিচারের, মানে রিসেন্ট টিচার কেন বলছি, আমি একটা আমার ক্লায়েন্টের একজনের একটা মানে টিচারের কেমিস্ট্রি টিচার, ওনাকে আমি এটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে বললাম যে আপনি এটা কষ্ট করে নিজে নিজে একটু এডিট করেন। তো ওটা আমার আর ধৈর্য হয়নি, উনি মানে আরেকজনকে ইয়ে করে দিবেন, আমার সময় হয়নি তার সাথে আমার কাজ করার। বাট আমি তাকে হেল্প করেছিলাম যে আপনি জাস্ট ফ্রিতে এই কাজগুলো নিজে নিজেই করতে পারেন। ইয়োগার টিচার আর কেমিস্ট্রি টিচার এখানের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা বলেন তো? যে তথ্যগুলো এখানে আসবে, যে ছবিগুলো যাবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড ছবিগুলো চেঞ্জ করলেই কাজ হয়ে যাবে। এটাই হচ্ছে কাস্টমাইজেশন। তো এইটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দুটা জিনিস, আপনারা প্রথম জিনিস হচ্ছে ক্যাটাগরি বাড়াবেন, একটা ক্যাটাগরি করবেন, তারপর আপনি হচ্ছে যে পোস্ট কিছু রেডি করবেন 10-12টার মতো, এখান থেকে ওখান থেকে যেখান থেকে ক্যাটাগরি অনুযায়ী পোস্ট পান কোনো সমস্যা নাই, বাস তার জন্য ছবি থাকে, ইমেজটা যেন দেওয়া থাকে, ফিচার ইমেজ দেওয়া থাকে। তারপর করবেন কি, এই আপনার হচ্ছে যে যে আপনার মেইন যে থিমে এসে আস্তারাটা ইনস্টল করবেন। আমরা 2011 নিয়ে কাজ মানে দেখার চেষ্টা করেছি, এবার আস্তারা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওইটাতে কিরকম ডিজাইন হলো এবং এইটাতে কিরকম ডিজাইন হলো। এইটার মজা হচ্ছে যে এখানে আপনি ইম্পোর্ট করা যাচ্ছে থিম অপশন, এবং টেমপ্লেট ইম্পোর্ট করা যাচ্ছে, সেই টেমপ্লেট নিয়েও কাজ করা যেতে পারে। তো আজকে স্যার ছিল একটু এই কনফিউশনে পর্যন্ত। ছিলাম স্যার একটু। জি অবশ্যই। স্যার সেটা হচ্ছে কি, আপনি 2011টা মানে এটাও স্যার আপনি যে ডিআর সৈকত এটাতে করছেন, আবার স্যার যে আস্তাটাও এটাতেই করছেন। আপনি যে মাঝখানে বললেন যে আপনি সাব ডোমেইনে করবেন, আমি কি স্যার দুইটা থিম দুইটা সাব ডোমেইনে? আপনি দুইটাতে সাবডোমেইন করবেন, দুইটা তিনটা আপনার 25টা পর্যন্ত সাবডোমেইন তো আছে, অসুবিধা নেই। আমি হচ্ছে কার যে 2011টা একটা সাব ডোমেইনে রেখে দিব, ডিলিট করব না, আস্তাটাও একটা আলাদাটাতে করব, ডিলিট করব না, এই তো? জি 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 জি, ওকে ভালো হয়, এটা খুব ভালো হয়। তাহলে আপনি আসলে দিন শেষে দেখাতে পারবেন, আপনি দেখাতে পারবেন যে আমি এই কাজ করেছি, আমি এত চেষ্টা করেছি, হ্যাঁ এই ব্যাপারটা আপনি করবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে নাকি? মানে আজকের ক্লাসটা যে বলেছি যে আমি 10 পর্যন্ত আজকে বেশিক্ষণ সময় নিব না, কারো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের অ্যান্সার স্যার আমার একটু এক্সট্রা কোশ্চেন ছিল স্যার। খুব বেশি এক্সট্রা মানে না না, আপনার রিলেটেডই, মানে যে আপনি যে নিউজ পেপার সাইটগুলো দেখান না মাঝে মাঝে, তো স্যার এখন আপনি এই নিউজ কালেকশনগুলো আসলে কিভাবে করেন কন্টেন্টের জন্য? যাদেরটা দেখাই তারা তাদের সোর্স আছে, আবার আমার নিজের যেটা আছে সেটা তো সোর্স আছে। সোর্সে যারা হচ্ছে যে প্রতিনিধি, তারা হচ্ছে যে এটাকে ইয়ে করে, মেইল পাঠায়, সেই মেইল থেকে আবার ওরা পাঠায় হচ্ছে যে সুতানি এমডি মানে বিজয় দিয়ে সেটা কনভার্ট করে এমডি কোডে করে এটা পাবলিশ হয়। তো ম্যাক্সিমাম তাই করে। আর কিছু কিছু লোক আছে যারা মানে কপি পেস্ট করে, ওই ধরনের কপি পেস্ট করা ঠিক না।
আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন বাপ্পা শর্মা এবং মনির হাসান। এক এক স্যার আমার আচ্ছা, কোথায় আছে? জি স্যার, আমার 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 কোশ্চেনটা হচ্ছে, স্যার আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। তা আমার ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইটের কিছু হেডার ইমেজ তৈরি করে দিতে বলছে। এখন বিষয় হচ্ছে উনি চাচ্ছে আমি তার ওয়েবসাইটে ওইটা অ্যাপ্লাই করে দেই, ঠিক আছে? এখন সেটা ওয়ার্ডপ্রেসে করা। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম, সে ডিভি থিমের কথা বললো সম্ভবত। স্যার এটা কি আমি কাস্টমাইজ করে দিতে পারবো এখন যতটুকু আমরা শিখছি এই ক্লাসে? না, ডিবি থিম আপনাদের জন্য আসছে, শাহাদত স্যার ডিবি থিম ডিভি থিম কাস্টমাইজার। এখানে ডিবি থিমের একটা জিনিস ব্যাপার, আপনি এই মুহূর্তে জি যদি ওইটা করতে চান আপনারটা বলুন, শুনতেছি, তারপর আমি বলছি। জি, ওয়ার্ডপ্রেসে আমরা যেভাবে কাস্টমাইজ করছি ডিবি থিমের কাস্টমাইজেশন সম্ভবত আলাদা। আমি যতটুকু দেখলাম হ্যাঁ, থিম ওইটার অপশন আলাদা কাস্টমাইজেশন আছে। মনে হয় ওয়ার্ডপ্রেসের ওইভাবে করা যাবে না। ওয়ার্ডপ্রেসে জি করা যাবে, বাট ওর আলাদা অপশন আছে, যেমন ডিবি কিংবা হচ্ছে আভাডা কিংবা হচ্ছে নিউজ পেপার কিংবা স্যার প্রত্যেকের আলাদা আলাদা অপশন আছে, কি সেই অপশন দিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনাকে যেটা করতে হবে যে উনি যে হেডারের ইমেজটা, সেই ইমেজের সাইজটা কত স্যার, বাই ডিফল্ট সাইজ কত হেডারের ডিবি থিমের? আনমিউট হয়ে কত? মিউটে আছেন? আনমিউট হয়ে কথা এখানে আনমিউট হবে। স্যার একটু প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটা ডিবি থিম যদি থাকে আপনার ইয়েতে একটু শেয়ার করে দিন। আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ারটা দিচ্ছি আমি। আমি কাজ করতেছিলাম, এটা ডিবিতে করা। হ্যাঁ, মানে আপনার কোশ্চেনটা যদি আরেকবার বলতেন। হ্যালো, ওনার প্রশ্নটা হচ্ছে যে উনি গ্রাফিক্সের কাজ করেন, উনি আমি চাচ্ছিলাম হচ্ছে একটা ডিবি থিম কিভাবে কাস্টমাইজ করা যায় এটার বেসিক। আমি হেডার ইমেজটা একটু শুধু ওয়েট করতে হবে। কাস্টমাইজ করতে যাচ্ছি। কবির স্যারের ক্লাস শেষ হলে আমি ডিবি থিম নিয়ে আসবো। এ টু জেড কমপ্লিট কাস্টমাইজেশন কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। এই মুহূর্তে যদি ওনার হেডারটা যদি হাত দিতে চান, আচ্ছা, হেডার ধারণা যদি আপনি যেটা বলেন যে হেডার ব্যানার, আমাদের যে ওয়েব ব্যানার, মানে গুগল অ্যাডসেন্স এভাবে সার্চ দিবেন, ওয়েব ব্যানার অ্যাড সাইজ, আপনি এখান থেকে সকল ধরনের সাইজ পেয়ে যাবেন। 728 × 90, দেখেন এই সাইজটা দেখেন, এটা হচ্ছে হেডার ব্যানার 728 × 90 পিক্সেল। তার থেকে যদি বড় চান 970 × 250। মানে মোট কথা, যদি আপনি গুগল অ্যাডসেন্স এর ওয়েব ব্যানারগুলো ফলো করেন, যেহেতু গুগল থেকে অ্যাডসেন্স এর অ্যাড দিবে, আপনি এগুলো ফলো করতে পারেন, এই লিঙ্কটা আপনি ফলো করতে পারেন। সকল ধরনের সাইজ এখানে দেওয়া আছে, এই দেখেন, আমি এই লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর ডিভি নিয়ে মানে কমপ্লিট আমাদের একটা ক্লাসই আছে, একটা ডিভি থিম আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন, কমপ্লিট একটা ডিভি কিভাবে কাস্টমাইজেশন করবেন আমরা সেটা দেখাবো। আর কোনো কোশ্চেন? না স্যার, আমরা ওয়েট করব ডিবি থিমের জন্য। হ্যাঁ, কবির স্যার শেষ হলে আমি জয়েন করবো ইনশাআল্লাহ। বেশি দেরি করতে হবে না, অল্প কিছুর মধ্যেই পেয়ে যাবেন। স্যার জি বলুন। আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছি, একটু দেখবেন? হ্যাঁ, শেয়ার দেন। আমি লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই ইয়েতে ফ্রি ডোমেইনে করছি, তো দেন লিংকটা শেয়ার করুন অথবা জুম চ্যাট গ্রুপে দিয়ে দিচ্ছি। জি আচ্ছা, দিয়েছেন। আচ্ছা, এইটা হচ্ছে যে এই
আপনার কি এরকম মেসেজ আসতেছে? আমার মেসেজ আসছিল, আমি ডিটেলসে যে ওখান থেকে জি, এটাই হচ্ছে সমস্যা, যে এই জি কিছু ইয়াতে এরকম সমস্যা করে। জি ইগনোর দ্য রিস্ক। উপরে মোবাইল দিয়েছেন সুন্দর, লোগো দিয়েছেন, তারপর হচ্ছে যে সোশ্যাল ইয়ে করেছেন, প্লাস মেনুও করেছেন। সুন্দর হচ্ছে, শুধু খালি এখন কাস্টমাইজ করেন, ঠিক আছে? জি এটাকে যে জায়গাটাগুলো যে তথ্য দেওয়া যায় সেই তথ্যগুলো আপনারা এখন দিয়ে পরিবর্তন করে, তাহলে এটা এই যেমন এই ছবিগুলো চেঞ্জ করলে আর টের পাবেন না যে এটা কই থেকে কি আসলো। জি জি বুঝতে পেরেছেন? এবং জি এটাই আপনার রেফারেন্স হিসেবে থাকবে যে আপনি একটা কাস্টমাইজ করেছেন, সেই জিনিসটা আপনি তো এই আমি কি এই সাইটটা কি আমি আমার পোর্টফোলিওতে যুক্ত করতে পারি? ওয়ার্ডপ্রেসে আপনি কি wordpress.com এর যে ব্লগের কথা বলছেন? না না না, এটা পোর্টফোলিও হিসেবে আমি এটাকে আমি দেখাতে পারি? দেখাতে পারেন, বাট ওই যে ওই প্রথমে যদি এরকম মেসেজ আসে অনেকে ভিজিট নাও করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা একটা কষ্টকর। জি জি এত কষ্টকর একটা জিনিস করলেন, দরকার হলে আপনি ইয়ার চেঞ্জ করেন। এই যে আরো তো ফ্রি ডোমেইন যারা দেয়, জি 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 তাদের ইয়ে চেঞ্জ করুন যাতে আচ্ছা এরকম প্রবলেমে না হতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে, হ্যাঁ বলেন। স্যার আমি দিনা বলছিলাম, আমারটা শেয়ার আমরা আপনার মাধ্যমে আমরা সবাই জানতে চাই কি অবস্থা। এইটা হচ্ছে কি পাচ্ছি, আপনি আমাদেরকে যেটা শেয়ার করবেন। জি স্যার, আমি শেয়ার করেছি। এই যেটা আমি ইয়ার শেয়ারটা সব একটু দাও, এইবার আবার শেয়ার করেন। ওকে, আপনি যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটা কন্ট্রোল নিই, রিকোয়েস্ট কন্ট্রোল নিলাম। আমরা রেকর্ডটা বন্ধ করতে পারি নাকি? আচ্ছা